আদিবাসী আসলে কারা? ওই মাইনরিটির ভেতরে মেজরিটি যারা আর কি। আমাদের পাহাড়িরা কি আলাদা দেশ চায়? অস্ত্র কোথায় পায় ওনারা? মানে আমি কেন পাহাড়ে গিয়ে জমি কিনতে পারবো না? ওটা তো বাংলাদেশ। এই পাহাড়িদের ভিতরে অনেকে কিন্তু মুক্তিযোদ্ধাদের পক্ষ নিয়ে অংশগ্রহণ করেছে। আমরা কেন যেন মুসলমান পরিচয়ে আমরা একটা মুসলিম প্রধান দেশে ভুগি। তাহলে স্যার শেখ হাসিনার টুক করে ঢুকে পড়ার যে সম্ভাবনা, এটা কি পাহাড় দিয়ে ঢুকে পড়ার একটা? যদিও আমি মনে করি আদিবাসী ডিবেটটাই খুব ইররেলিভেন্ট, এটা প্রাসঙ্গিক না, বাট এটাকে তোলা হয়েছে, হাইপটাকে তোলা হয়েছে ফর সাম ডেফিনিট রিজনস, রাজনৈতিক কারণে। যে কোনো ব্যাপারে তাদেরকে কিন্তু ডিসক্রিমিনেট করা হচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল ইউসুফ 1988 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। 34 বছর অ্যাক্টিভ সার্ভিস শেষে 2022 সালে অবসর নেন। তিনি 2টো ব্রিগেড কমান্ড করেছেন এবং 2টো জাতিসংঘ শান্তি মিশনে অংশ নিয়েছেন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে দলনেতা হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ইউএস আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ গ্র্যাজুয়েট। সিরীয় যুদ্ধের সময় জার্মানির মিউনিখে আশ্রয় নেয়া সিরীয় শরণার্থীদের শিবিরে অবস্থান করে শরণার্থী ইন্টিগ্রেশনের ওপর গবেষণা করেছেন। আর এছাড়াও তিনি রোহিঙ্গা পরিচিতির ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সালমান শোয়ের আজকের এপিসোডে আমরা জানব ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফের পার্বত্য চট্টগ্রাম বিষয়ে বাস্তব অভিজ্ঞতা, পাহাড়ের সমস্যা আর সমাধানের উপায়। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমার শোতে আসার জন্য, আমার আমন্ত্রণ গ্রহণ করার জন্য। আজকে আমার জন্য একটা প্রাউড মোমেন্ট, কারণ আমিও যেহেতু আমার বাবা আর্মিতে সার্ভ করেছেন এবং আপনাকে আজকে গেস্ট হিসেবে পাওয়াটা আমার জন্য একটা অন্যরকম ফিলিং। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। স্যার, আপনি অনেক বছর বাংলাদেশ আর্মিতে কাজ করেছেন এবং আপনার ক্যারিয়ারের একটা বড় সময়ে পার্বত্য চট্টগ্রামে আপনি বাংলাদেশ আর্মিকে সার্ভ করেছেন, বাংলাদেশকে সার্ভ করেছেন। আমি যদি কথাগুলোকে একটু এভাবে শুরু করি যে বাংলাদেশের একটা কথা আছে ওভারঅল, যে পাহাড়ের আদিবাসী কারা, কারা উপজাতি, কারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা নিয়ে বহু বছর ধরে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। ইনফ্যাক্ট এই সমস্যাটা অনেক বছরের। আমি যদি প্রশ্নটা এভাবে জানতে চাই যে বাংলাদেশের এই পার্বত্য অঞ্চলে আদিবাসী আসলে কারা? ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাকে এখানে আহ্বান জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন যে আদিবাসী কারা। এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমাদের বুঝতে হবে যে আদিবাসী অর্থটা কি। আদিবাসী বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে ঐতিহাসিকভাবে দীর্ঘদিন ধরে সে আদিকাল থেকে যারা কোনো একটা ল্যান্ডে বসবাস করে আসছে তাদেরকে আদিবাসী বলা হয়ে থাকে। এটা নিয়ে প্রায় বিতর্ক হয় যে এই ল্যান্ডে আসলে কারা আগে বসবাস শুরু করেছে, যাদেরকে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে থাকি তারা নাকি বাঙালিরা। এই বিতর্কটা নিয়ে আসলে সেইভাবে গবেষণা হয় না। সবাই যেটা হয় যে অল্প জাস্ট আদিবাসী কথাটা একটা হাইপ তুলে ফেলে এবং এটা নিয়ে বিভিন্ন রকমের বিতর্ক হয়, কিন্তু এটা ইন ডেপথে গিয়ে এটাকে আলোচনা করার খুব একটা প্রবণতা দেখা যায় না। তো এখানে দুটো যে আমি কয়েকটা পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটাকে এক্সপ্লেইন করবো। যদিও আমি মনে করি আদিবাসী ডিবেটটাই খুব ইররেলিভেন্ট, এটা প্রাসঙ্গিক না, বাট এটাকে তোলা হয়েছে, হাইপটাকে তোলা হয়েছে ফর সাম ডেফিনিট রিজনস, রাজনৈতিক কারণে। আমি তারপরেও যদি আদিবাসী নিয়ে কিছুটা বলি, প্রথম যেটা দেখি আমরা আদিবাসী মানে ঐতিহাসিকভাবে কারা এই ল্যান্ডটাতে বসবাস করে আসছে। এই ঐতিহাসিক ব্যাপারটা একটু কনফিউজিং, যে ইতিহাসের কোন রেফারেন্স পয়েন্ট থেকে আমরা কথা বলছি। আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে প্রায় একটা প্রবণতা দেখা যায়, তারা তাদের পছন্দনীয় একটা রেফারেন্স টাইম থেকে তারা ইতিহাসটাকে বলা শুরু করে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি, যে আমাদের বাংলাদেশের ভেতরেই কেউ কেউ কিন্তু বাংলাদেশ বা বাঙালি জাতির ইতিহাস যখন বলা শুরু করেন, কেউ 71 থেকে বলতে পছন্দ করেন, কেউ 47 থেকে বলতে পছন্দ করেন, কেউ সেই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির সময় থেকে বলতে পছন্দ করেন। ঠিক একইভাবে আমি যদি গ্লোবাল ইয়েতে চিন্তা ভাবনা করি, আপনি দেখবেন যে ইউরোপিয়ানরা যখন ইতিহাস বলা শুরু করে তারা 11th সেঞ্চুরি অনওয়ার্ডস তার ইতিহাসটা বলা শুরু করে। এর আগের সময়টাকে তারা বলে ডার্ক এজ, কারণ এর আগের সময়টাতে তাদের কিন্তু কোনো অস্তিত্ব ছিল না, এই পৃথিবীর শাসন ব্যবস্থা বা নেতৃত্বে তাদের কোনো অবদান বা অংশগ্রহণ ছিল না। কাজেই তারা কিন্তু 11th সেঞ্চুরির আগের কথা বলে না। ঠিক একইভাবে আমরা যদি এই চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের আদিবাসী কনসেপ্টের কথা বলা শুরু করি, এখানে আদিকাল থেকে কারা বসবাস করে আসছে, এই আদিকালের ঐতিহাসিক রেফারেন্স পয়েন্ট আমি কোত্থেকে নিব, দ্যাট রিয়েলি ম্যাটার্স। মানে কতশো বছর আগে থেকে, কত ঠিক আগে থেকে আমি কথাটাকে বলি। আমি যদি খুব মোটা দাগে বলে থাকি, আপনারা দেখেন এই অঞ্চলের ভেতরে
আমি যদি এথনিক্যালি বা রেশিয়ালি যদি ব্যাপারটাকে বলি, আমাদের এখানে মূলত 3টা মৌলিক জাতিসত্তা ছিল। একটা হচ্ছে যেটাকে আমরা দ্রাবিড় বলে থাকি, যারা এই অঞ্চলের আসলেই একেবারে আদি অধিবাসী, মানে ব্ল্যাক স্কিন, যারা ডার্ক স্কিন। আর্যরা এলো এরপর থেকে, ওরা একটু হোয়াইট স্কিন ছিল। এরও অনেক পরে এখানে মঙ্গোলয়েডরা এলো, মঙ্গোলিয়ানরা এলো। তো আমরা তো বেসিক্যালি এই দ্রাবিড় যে রেশিয়াল গ্রুপটা, তা থেকেই আমাদের আজকের বাঙালি জাতি আমরা এখানে আসছি। সেদিক থেকে তুলনা করলে মঙ্গোলয়েড যারা, তারা তো এর অনেক পরে এলাকাতে আসছে। কাজে এখানে দ্রাবিড়দেরকে রেখে মঙ্গোলিয়ানরা কিভাবে এখানে আদিবাসী হয়, এই প্রশ্নটা আমি তুলতেই পারি। এটা গেল একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে, যেমন আমরা বলে থাকি, যখন একটা জাতির আমরা অতীত ইতিহাসকে ঘাঁটতে যাই, আমরা একটা জাতির যে নামটা থাকে, সে নামটার সঙ্গে আমরা তাদের যে অবস্থান, ভৌগোলিক অবস্থানের একটা যোগসূত্র থাকে। ভৌগোলিক অবস্থানটাকে এটা রিসার্চের ভাষায় বলা হয় টপোনিম, আর যে এথনিক গোষ্ঠীটা তার এথনোনিম বলা হয়। যেমন টপোনিমের সঙ্গে এথনোনিমের একটা ক্লোজ একটা রিলেশনশিপ থাকে। যেমন বাংলা ভূখণ্ডে যারা বসবাস করে তাদের বাঙালি বলা হয়, চায়নাতে যারা বসবাস করে তাদেরকে চাইনিজ বলা হয়। ঠিক একইভাবে আমি যদি এখন প্রশ্নটা করি যে এই যে চাকমা যারা আজকে, যারা একটা ওই মাইনরিটির ভেতরে মেজরিটি যারা আর কি, তারা যে নামটা বেছে নিয়েছে চাকমা, এটার ইয়েটা কোথায়, উৎপত্তিটা কোথায়? তারা অনেকে এটা নিয়ে ডিবেট করে থাকে যে তারা শাক্যমুনি, যে গৌতম বুদ্ধ, তার পরম্পরায় তারা এখানে এসেছে। তাহলে প্রশ্নটা ওঠে, শাক্যমুনি কোথায় ছিলেন? গৌতম বুদ্ধের জন্ম কোথায়? কপিলাবস্তু। কপিলাবস্তু তো হচ্ছে নেপাল এবং ভারতের বর্ডারে একটা সমতল ভূমি। এটা গাঙ্গেয় উপত্যকার যেটা আপস্ট্রিম, সেখানে একটা জায়গা সমতল ভূমি। কিন্তু ওরা তো দাবি করছে ওরা পাহাড়ি, ওরা তো নোমাডিক লাইফস্টাইল লিড করে। তাহলে তারা যদি শাক্যমুনির ওখান থেকে এসে থাকে, তাহলে তাদের এই পাহাড়ি জীবনযাত্রার সঙ্গে তাদের যে অভ্যস্ত হয়ে থাকাটা, এটা তাদের আদি পরিচয় না। এই কালচারটা তাদের আদি পরিচয় বহন করে না, আমরা যদি কপিলাবস্তুর সঙ্গে তুলনা করে থাকি। আরও প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে যেমন গৌতম বুদ্ধ ছিলেন, উনি যেই ফর্মের বুদ্ধিজম যেটাকে উনি ফলো করতেন, সেটা হচ্ছে মহায়ানা ফর্ম অফ বুদ্ধিজম। মহায়ানাটা কিন্তু একটা সোবার, জেন্টল, মডারেট বুদ্ধিজম। আর এরা যেটাকে প্র্যাকটিস করছে তেরাভেদা, যেটাকে বলা হয় তেরোবেদ বুদ্ধিজম, এটা তো খুব র্যাডিক্যাল। তাহলে কোনো দিক থেকে কিন্তু তারা নিদার কাপিলাবস্তুর সঙ্গে তারা ওনাদের কানেকশনটাকে পুরোপুরি এস্টাবলিশ করতে পারছেন না, বিকজ দ্যাটস এ প্লেইন ল্যান্ড, এবং ওনারা নিজেদেরকে পাহাড়ি বলে দাবি করেন। আবার আমি যদি বর্ণ বা রেশিয়াল আইডেন্টিটির দিকে চিন্তা করে থাকি, তাহলে তারা মঙ্গোলয়েড, তাদের এই অঞ্চলে আগমন দ্রাবিড়দের পরে আর্য, তারপরে তারা আসছে অনেক পরে। তো এই সমস্ত জিনিস নিয়ে আসলে বিতর্ক করাটা অর্থহীন। এগুলো আসলে এগুলো প্রুভেন, এগুলো নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। সমস্যা যেটা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে যারা আসলেই পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ঘটনা প্রবাহ যাদেরকে এফেক্ট করে বা প্রভাবিত করে, যে বাঙালি যাদেরকে ওরা সেটলার বলছে, অ্যাকচুয়াল সেটলার তো ওরা বাইরে থেকে আসছে, তো যাদেরকে ওরা সেটলার বলে দাবি করে, তাদের মধ্যে কিন্তু তাদেরকে আমরা বাংলাদেশের পক্ষ থেকেই বলি বা কোনো কালই তাদেরকে আমরা শিক্ষা দীক্ষা বা অন্যান্য দিক থেকে ওই পরিমাণ সুযোগ সুবিধা দেইনি যে পরিমাণ আমরা পাহাড়ি দিকে দিয়েছি। ফলে ওদের মধ্যে কিন্তু কোনো স্কলার ডেভেলপ করেনি। আর বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যারা আমরা বসবাস করছি, তারা কিন্তু পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে খুব কমই চিন্তা ভাবনা করে থাকি। এসব বিভিন্ন কারণে ওই পাহাড়িদের পক্ষ থেকে বা বিশেষ করে চাকমাদের পক্ষ থেকে যেভাবে ন্যারেটিভগুলোকে তৈরি করা হয়, এগুলোকে কাউন্টার করার মতো স্ট্রং ন্যারেটিভ তৈরি করার মতো কোনো স্কলার কিন্তু আমরা সেটলারদের মধ্যে দেখতে পাই না। ফলে এই জিনিসগুলো কিন্তু একটা ধোঁয়াশে থেকে যায়, এবং এই ধোঁয়াশে জিনিসটাকে টাইম অ্যান্ড এগেন এগুলোকে এক্সপ্লয়েট করে পলিটিক্যাল যারা মাস্টার্স, তারা ফর দেয়ার ওন গেইন তারা এটাকে এক্সপ্লয়েট করে থাকে। সো আমি মনে করি এই বিতর্কটা একেবারেই অর্থহীন। এখানে আদিবাসী বলতে যদি বলতেই হয়, এখানে দ্রাবিড় জনগোষ্ঠী যার পরম্পরায় আমরা এসেছি, বাঙালিরা এসেছি এখানে বা বাঙালিরা থাকছি এখানে, আদিবাসী তো তারাই। রাইট, ইন্টারেস্টিং স্যার। আপনি যেটা বলছিলেন যে পলিটিক্যালি ব্যবহার করা হয়, আমি যদি আসলে আওয়ামী লীগের এক্সাম্পল নেই, তাহলে 1993 সালে শেখ হাসিনা তিনি এক ধরনের আদিবাসীদের প্রোগ্রামে গিয়ে স্বীকৃতি দেওয়ার কথা বলছিলেন, কিন্তু 97 সালে উনি যখন শান্তি চুক্তিটা সাইন করেন, তখন কিন্তু আদিবাসী এই কথাটাকে উনি আর রাখেননি, যদিও ওটার ওনার পলিটিক্যাল বাস্তবতা আছে। আবার আপনি 2025 সালে এসে যদি দেখেন, পাহাড়ে যে অস্থিরতা চলছে, আওয়ামী লীগের ফেসবুক পেজ, ওখানে কিন্তু আদিবাসীদের নির্যাতন করা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ওই ন্যারেটিভগুলো অর্থাৎ পলিটিক্যালি ওরা সবসময়ই ব্যবহৃত হয়েছে। স্যার, আমি একটু জানতে চাবো আপনার কাছে যে আমাদের পাহাড়িরা কি আলাদা দেশ চায়? পার্বত্য চট্টগ্রাম 3টা জেলা মিলে কি তারা জুমল্যান্ড যেটাকে বলে, ওরা কি আসলে এরকম কিছু একটা চাচ্ছে? আলাদা হলে আসলে কি লাভ, এবং এটার পেছনে আসলে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে
কারা আছে? কারণ আমার মাথায় অনেকগুলো প্রশ্ন কাজ করে। অস্ত্র কোথায় পায়? ওনারা যারা সশস্ত্র বাহিনী তারা গুম করে হয়তো পয়সা পায়, কিন্তু অস্ত্রটা বাংলাদেশে তো নিশ্চয়ই এরকম অবৈধ অস্ত্রের বাজার এত সয়লাভ না, এদের ট্রেনিং কে দেয়? সো পেছনে কারা কাজ করে? এই প্রশ্নটা যদি আমাকে আজ থেকে কত সাল বলবো, সে 90s যদি আপনি আমাকে জিজ্ঞেস করতেন, মানে সো কল শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে, সে সময় আমার উত্তরটা একরকম হতো। এখন বর্তমান বাস্তবতা এর উত্তরটা একটু অন্যরকম হবে। আমি যদি পেছনের দিকে ফিরে যাই যে ওরা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে কিনা বা তারা স্বাধীন একটা জুম্বল্যান্ড চায় কিনা, এই প্রশ্নটাতে আমি আবার আরেকটু ভিতরে যেতে চাই যে আমরা যে বলছি ওরা জুম্বল্যান্ড চায় কিনা, ওরা কারা? যেমন আমরা বাংলাদেশে প্রায় পলিটিক্যাল প্রাঙ্গণে একটা কথা শুনে থাকি যে জনগণ চায়, জনগণ চায়। আমার নিজের কথাটাকে আমি জনগণের উপর চাপিয়ে দিচ্ছি। আসলেই কি জনগণ ওই জিনিসটা চায় কিনা সেটা তো আমরা কোনো জরিপ চালিয়ে দেখিনি, কিন্তু প্রতিটা পলিটিক্যাল পার্টি বলে জনগণ চায় এটা সেটা। ঠিক তেমনি এই জুম্বল্যান্ডটা কারা চেয়েছে? এটা কি পাহাড়ের যারা সাধারণ জনগণ তারা চেয়েছে? চাইলে এর পিছনে তাদের মোটিভেশনটা কি, কেন তারা একটা স্বাধীন জুম্বল্যান্ড চাবে? নাকি এটা তাদের সো কল তার যারা নেতৃত্বে ছিল তারা এরকম একটা বয়ান তৈরি করেছে? আপনারা যদি দেখেন আমাদের বাংলাদেশের আমরা বিভিন্ন পলিটিক্যাল লিডারশিপ যারা আছে, আমরা দেখি তাদের সন্তানাদি, তাদের পরিবার সবাই কিন্তু পাশ্চাত্যের বড় বড় দেশগুলোতে তারা বাড়ি গাড়ি করে তারা ওখানে শান্তিতে থাকছে, লেখাপড়া করছে। আর তারা এখানে এসে পলিটিক্যাল ফিল্ডটাকে তারা একটা মার্কেট হিসেবে ইউজ করছে, এখান থেকে তাদের টাকা পয়সা বা অন্যান্য যা কিছু এখানে পলিটিক্যাল ইকোনমি দাঁড় করিয়েছে। ঠিক একইভাবে আমরা যদি সেই 97-এর আগের সময়টা চিন্তা করে থাকি, তখন যারা এই সমস্ত নেতৃত্বে ছিল সোকল জুম্বল্যান্ডের স্বাধীনতার জন্য, আপনাদের প্রত্যেকের পরিবারকে দেখেন, তারা ত্রিপুরার আইজল কিংবা অন্যান্য জায়গাতে তারা অলমোস্ট একটা পাশ্চাত্য স্টাইলের লাইফ লিড করতো। আমরা আমি যখন 1988-89-তে যখন আমি প্রথম পার্বত্য চট্টগ্রামে জয়েন করি, তখন আমি দেখেছি যে এরা মাঝে মধ্যে আসতো, হিল ট্র্যাক্স আসতো, তাদের পরিবাররা, এরা সব হাওয়াইয়ান গিটার নিয়ে ঘোরাফেরা করছে, ওয়েস্টার্ন স্টাইল ড্রেস পরছে, ইংরেজিতে কথাবার্তা বলছে, ওরা বিদেশি মদ খাচ্ছে, ঠিক আছে? ওদের পরিবারটা কিন্তু বাইরে। ওরা পার্বত্য চট্টগ্রামের যে একটা টার্বুলেন্স সিচুয়েশনটাকে তৈরি করে রেখে তারা কতগুলো ব্যক্তিগত গেইন, এই জন্য তারা করছে কি সাধারণ যারা পাহাড়ি তাদেরকে একটা ভুল বয়ান বা একটা মিথ্যে বয়ান তাদের সামনে হাজির করছে। কারণ স্বাধীনতা কামনা করার মতো কোনো মোটিভেশন তো তাদের থাকার কথা না। এরপরে যদি আমি চিন্তা করে থাকি যে সোকল শান্তি চুক্তি যেটাকে বলা হচ্ছে, যেটাকে আমি শান্তি চুক্তি না বলে অশান্তি চুক্তি বলতে বেশি পছন্দ করি, বা পার্বত্য চুক্তি যেটা, এর পেছনে উদ্দেশ্যটা কি ছিল? তাদেরকে সার্টেন প্রিভিলেজ দেওয়া, যে সাধারণত যখন একটা সেপারেটিস্ট মুভমেন্ট শুরু হয় কিংবা ইনসার্জেন্সি শুরু হয়, তার পিছনে যারা ইনসার্জেন্ট তাদের একটা পারসিভড সেন্স অফ ডিপ্রাইভেশন থাকে, মানে তাদের ভিতরে বঞ্চিত হওয়ার একটা মানসিকতা থাকে যে আমি বোধহয় বঞ্চিত। তো বঞ্চনার জায়গাটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে তো তাদের এই কষ্টটা থাকার কথা না। আমি আমার সেই একেবারে ছেলেবেলা থেকেই দেখে আসছি পাহাড়িদেরকে বাংলাদেশের প্রতিটি ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, বুয়েট প্রত্যেক জায়গায় তাদেরকে কোটা দেওয়া হচ্ছে, তাদেরকে আলাদা প্রিভিলেজ দেওয়া হচ্ছে, তাদেরকে অনেক বেশি শিক্ষিত করে সোশ্যাল মেইন স্ট্রিমের সঙ্গে তাদেরকে একীভূত করা যায়, এরকম একটা প্রবণতা ছিল। তারপর যখন নাকি 1997 সালে চুক্তিটা সাইন হলো, আমরা যদি চুক্তিটার দিকে তাকাই সেখানেও আমরা দেখতে পাবো এখানে সব প্রিভিলেজগুলো দেওয়া হয়েছে পাহাড়িদেরকে। ওখানে বাঙালি যারা আছে তাদেরকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে, উল্লেখও করা হয়নি। ওখানে বলা হচ্ছে উপজাতি এবং অ-উপজাতি, বাঙালি শব্দটা তারা ব্যবহার করে, মানে এখানে উপজাতি হচ্ছে মেইন স্ট্রিম এবং তাদের দৃষ্টিতে অ-উপজাতি হচ্ছে মানে ওরা হচ্ছে সেকেন্ড ক্লাস, এরকম একটা ওখানে লেখা হয়েছে। তারপরে যদি বলি শান্তি চুক্তিটা কেন সাইন করা হলো, তখন কি আমাদের বাংলাদেশ সরকার এমন কোনো প্রেশারে ছিল, আমরা এমন কোনো অবস্থানে ছিলাম যে এরকম একটা নতজানু চুক্তিতে আমাদেরকে সাইন করতে হবে? আমি তো নিজে ছিলাম 1988-89-তে আমি ছিলাম পার্বত্য চট্টগ্রামে। আমরা বিভিন্ন ধরনের মিলিটারি অপারেশন যেগুলো বলে, আমরা সিমালটেনিয়াসলি আমরা বিভিন্ন রকম অপারেশন, যেমন প্যাসিফিকেশন প্রোগ্রাম ছিল, শান্তকরণ কর্মসূচি, কিভাবে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা যায় সেদিকেও আমরা নজর দিয়েছি, কিভাবে ওই এলাকার অর্থনীতিতে বড়সড় অবদান রাখা যায়, কিভাবে ওটাকে কানেক্টিভিটি বাড়ানো যায় মেইনল্যান্ডের সঙ্গে। পাশাপাশি আমরা যারা মিসক্রিয়েন্ট ছিল বা যারা বিভিন্ন সন্ত্রাস করতো তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন রকমের মিলিটারি অভিযান চালাতাম। তো 97 সালে যখন আমরা এই চুক্তিটা যখন সাইন হয়, তখন কিন্তু পাহাড়ি যারা ছিল তারা এমন কোনো অবস্থাতে ছিল না যে তারা কোনো বার্গেনিং অবস্থানে ছিল না, কিন্তু
তখন কিন্তু তারা একেবারেই কোণঠাসা, তাদের কিন্তু ওই যে জুম্মোল্যান্ড, সো কল্ড জুম্মোল্যান্ডের যে ড্রিম, দ্যাট ওয়াজ অলমোস্ট শ্যাটার্ড। মানে এইখানে পাহাড়ি বলতে তো আপনি সশস্ত্র বাহিনীগুলোর কথা বলছেন, আমি সেগুলো কি নৈরাজ্য করত, শান্তি বাহিনী বলতে যাদের, সাধারণ পাহাড়িরা না। জি। তো সেই অবস্থাতে আমাদের এই ধরনের একটা নতজানু চুক্তি সাইন করা কতটুকু যৌক্তিক হয়েছে? আমি ব্যক্তিগতভাবে শান্তি চুক্তিটার পুরোপুরি বিরোধী। এখানে শান্তির কোনো এলিমেন্ট আমি দেখতে পাই না, বরঞ্চ শান্তি চুক্তিটা তৈরি করা, সোকল শান্তি চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে একটা রিভার্স ডিসক্রিমিনেশন তৈরি করা হয়েছে। এখন ওখানে বঞ্চনার শিকার হচ্ছে বাঙালিরা প্রতিটি ক্ষেত্রে। আপনি ওখানে যেমন, আমি একটা ছোট্ট কথা বলতে চাই জাস্ট ঘটনার ছলে, যে অনেকে মনে করে থাকে যে পাহাড়িদের সঙ্গে বাঙালিদের একটা বড় রকমের বৈষম্য বা সংঘাত রয়েছে, যেটা পুরোপুরি একটা মিথ্যে ন্যারেটিভ। এটা হচ্ছে ওদের লিডারশিপ এই ধরনের ন্যারেটিভগুলো তৈরি করে বিভিন্ন সময়। আমি একজন পাহাড়িকে চিনি, আমার খুব ঘনিষ্ঠ, আমার খুবই ঘনিষ্ঠ, আমি নামটা বলছি না, উনি হয়তো বিব্রত হবেন। উনি কয়েকদিন আগে আমার ফোনে কথা হচ্ছে, কেমন আছেন না বলে, আমি খুব ভালো আছি। কোথায় আছেন আপনি? ধানমন্ডিতে আছি। ওনার জামাই আছে ধানমন্ডিতে একটা সুন্দর বাড়ি তৈরি করে উনি ওখানে থাকেন। তো উনি কথায় কথায় বলছিলেন যে ভগবানকে অনেক ধন্যবাদ যে আমি কোথায় পাহাড় জঙ্গলের মধ্যে ছিলাম, আজকে আমি ধানমন্ডিতে সুন্দর একটা বাসা নিয়ে থাকতে পারছি। উনি নিজে বলছিলেন কথাটা। সোশিও ইকোনমিক মেইন স্ট্রিম বা আর্থ সামাজিক যে মূল ধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে ওরা কি লাভবান হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে? না, লাইভলিহুড আপলিফটমেন্ট হচ্ছে, লাভবান হওয়ারই কথা। আজকে বাংলাদেশের প্রতিটা জায়গায়, এমনকি আমি যদি একেবারে নিচে ইয়েতেও দেখি, একেবারে কি বলবো সোশ্যাল স্ট্যাটাতে যারা একেবারে নিচে, তারাও কিন্তু পাহাড়ি যারা আছে বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে, ইপিজেডে, বিভিন্ন জায়গাতে, বিউটি পার্লারে তারা একটা জব করছে, তার নিজস্ব সোর্স অফ আর্নিং আছে। সে পাহাড় জঙ্গলের ভিতরে সাপ ব্যাং খেয়ে থাকার পরিবর্তে ওই কষ্টকর একটা জায়গা চাইতে সে যে একটা সুন্দর একটা জীবন পেল, এতে তো তার জীবনধারার অনেক উন্নতি হয়েছে। অন দি আদার হ্যান্ড আমরা বাঙালিদের কিন্তু সেই পর্যায়ে নিয়ে আসতে পারিনি। পাহাড়ে যারা বসবাস করছে যে কোনো ব্যাপারে তাদেরকে কিন্তু ডিসক্রিমিনেট করা হচ্ছে। সো দিস ইজ রিভার্স ডিসক্রিমিনেশন। ওই যে বঞ্চনার কথা যেটা বললাম, যে একটা কখন মানুষ একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মোটিভেশনটা পায়, সেদিক থেকে তাকালে এখনো বঞ্চনা তো বাঙালিদের হচ্ছে। কাজেই এই শান্তি চুক্তির মাধ্যমে যে আমি তো মনে করি, বা এটার মাধ্যমে বা এর আগে থেকেই বিভিন্নভাবে যে ইনসেন্টিভ, যে প্রণোদনা, যে সুযোগ পাহাড়িদেরকে দেওয়া হয়েছে, এরপরে ওখানে স্বাধীন জুম্মোল্যান্ড কিংবা এই ধরনের কোনো আকাঙ্ক্ষা কারো ভিতরে থাকার কথা না। এবং বাস্তবতা হচ্ছে ওটা নেই। ওকে, এটা নেই। এটা হচ্ছে ওদের যারা লিডারশিপ, তারা বিভিন্ন সময় ইস্যুটাকে তুলে নিয়ে আসে ফর ডেফিনিট পলিটিক্যাল রিজনস। আমি যদি আজকের কথাটা বলি, আপনি দেখেন বিগত 16 বছর তো আদিবাসী নিয়ে কোনো বিতর্ক হয়নি, আজ কেন হচ্ছে? জুলাই বিপ্লবের সময়টাতেও কিন্তু আদিবাসী নিয়ে কোনো বিতর্ক হয়নি। জুলাই বিপ্লব যখন শেষ দিকে, যখন হাসিনার পতন একেবারেই অবশ্যম্ভাবী হয়ে পড়লো, তখন আমরা পাহাড়ে বিভিন্ন গ্রাফিটি দেখতে পেলাম যেখানে আদিবাসীদেরকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। রাইট। তাহলে তো আমার আমি প্রশ্ন করতেই পারি, এটা কি আসলেই পাহাড়ি জনগণের মনের আকাঙ্ক্ষা, নাকি এই একটা সো কল্ড আকাঙ্ক্ষাকে তুলে ধরে এখানে কিছু পলিটিক্যাল গেইন, মানে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরির চেষ্টা? ঠিক যেভাবে করে অন্তর্বর্তীকালীন সরকার টেক ওভার করার পর থেকে বিভিন্নভাবে আওয়ামী লীগ এবং তাদের দোসররা দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইস্যুতে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে, আমি মনে করি এটা একটা নতুন ধরনের ইস্যু তারা তুলে নিয়ে আসছে অস্থিরতা তৈরি করার জন্য। স্যার, হিস্ট্রির সাথে যদি একটু তুলনা করি, বাংলাদেশ 71 সালে যখন স্বাধীন হলো, তারপর 75 পর্যন্ত এই পাহাড়ি অঞ্চলে খুব একটা অন্যান্য দেশের, স্পেসিফিক্যালি বললে ভারতের, আমি জানি না, খুব একটা ইম্প্যাক্ট আমরা দেখি নাই। আমরা যতটুকু অনলাইনে দেখি ওই সময়কার লেখালেখি, শেখ মুজিব তাকে যখন হত্যা করা হলো, তার পরের সময়টাতে পাহাড় কিন্তু ধীরে ধীরে ব্যাপকভাবে অস্থির হলো, এবং পরবর্তীতে জিয়াউর রহমান তিনি এসে বাঙালিদেরকে ওখানে পুনর্বাসিত করার একটা প্রক্রিয়া নিলেন। এবং 24-25 সালেও আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আপনি যেটা বলছিলেন যে গত 16 বছরে শুনলাম না, এখন এসে নতুন করে হচ্ছে, দুটোর মধ্যে একটু মিল পাচ্ছি স্যার। এটা পেছনে আসলে ভারতের হাত কতটুকু? এটা অবশ্যই ভেরি রাইটলি আইডেন্টিফাইড। এই জিনিসটা দেখবেন আপনি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকছে তখন কিন্তু এই ইস্যুগুলো কখনো এইভাবে করে সারফেস করছে না। বিকজ তার মানে আওয়ামী লীগ যখনই সরে যাচ্ছে তখনই এই ইস্যুগুলোকে আবার সারফেস করানো হচ্ছে। আমি এই জন্যই বলে থাকি, পাহাড়ে যারা এই সমস্ত আদিবাসী বা বিভিন্ন ইস্যুতে যারা এখন হাইপ তোলার চেষ্টা করছে, এরা আসলে আমরা ঠিক টিপিক্যাল সেন্সে যাদেরকে পাহাড়ি বলি তারা না, এরা হচ্ছে পাহাড়ি লীগ। মানে পাহাড়ের ভেতরে আওয়ামী লীগ তার যে বীজগুলো রেখে গেছে, তার যে ফলোয়ার্স বা তার বেনিফিশিয়ারি গ্রুপ যাদেরকে রেখে গেছে, তারা আওয়ামী পুনর্বাসনের জন্য এই সমস্ত হাইপ তুলে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। শেখ হাসিনার টুক করে ঢুকে পড়ার যে সম্ভাবনা, এটা কি পাহাড় দিয়ে ঢুকে পড়ার একটা
না, এটা আমি জিওগ্রাফিক্যালি সেটা বলবো না যে সে পাহাড় দিয়ে ঢুকবে কিনা, কোথা দিয়ে ঢুকবে সেটা, আর সে আদৌ ঢুকতে পারে কিনা, এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। এগুলো বিভিন্ন ধরনের রেটরিক, বিভিন্ন রকমের হাইপ তোলা হয় বিভিন্ন সময় মানুষকে একটু স্কেয়ার করার জন্য। হ্যাঁ, যদি এটা খুব একটা ধুপে টিকছে না। এটা তো আওয়ামী প্রোপাগান্ডা মেশিন তো সবসময় এই ধরনের কথাবার্তা বলেই যায়, এবং তাদের পেছনে তো ভারতের ব্যাকিং আছে, এটা আজকে দিবালোকের মতো সত্য। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো এটা হচ্ছে যে ওরা যে কটা অ্যাটেম্প নিয়েছিল শুরু থেকেই, প্রথমে তারা একসময় করলো যে ধর্মীয় সংখ্যালঘুদের একটা ইস্যু তৈরি করার চেষ্টা করলো, ইসকনের ইস্যু করার, বিভিন্ন ইস্যুতেই তারা চেষ্টা করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে গ্রিপ, দেশের উপর যে নিয়ন্ত্রণ, সেটাকে কিভাবে তারা হালকা করে ফেলতে পারে বা এটা উইক করে ফেলতে পারে। ঠিক তেমনি ভাবেই পাহাড়টাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ পাহাড়টা তো ডেফিনেটলি এটা একটা, যেহেতু একটা হিস্টোরিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা কনফ্লিক্টের একটা ইতিহাস আছে, ওটাকে ফল্ট লাইন তো একটা আছেই, তো সেটাকে ক্যাপিটালাইজ করে তারা এখানে একটা ইস্যু তৈরি করে, দ্যাট ওয়াজ ওয়ান অফ মেনি ইস্যুস, অন্যান্য অনেক ইস্যুস মতো এটাও একটা ইস্যু ছিল, যে এখানে পাহাড়ের একটা উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি করে এর ভেতর থেকে কিভাবে আওয়ামী লীগ তার কামব্যাকটাকে ইনশিওর করতে পারে। স্যার, আমি এই অংশে শেষ প্রশ্ন করব আপনাকে, যে অস্ত্র কোথায় পায় ওনারা, কোত্থেকে আসে? এটা হিস্টোরিক্যালি প্রুভেন, যখন এই ধরনের কোনো ইনসার্জেন্সি কিংবা সেপারেটিস্ট মুভমেন্ট বা হোয়াট এভার ইউ কল ইট, এগুলো যখনই হয়, অস্ত্র চালানোগুলো সাধারণত পার্শ্ববর্তী দেশ যারা থাকেন, এইবারিং কান্ট্রি, সেসব জায়গা থেকে অস্ত্রগুলো আসে। অস্ত্রগুলো তো দে ক্যানট কাম থ্রু এনি আদার ওয়ে, আসার তো একটাই উপায় হচ্ছে অ্যাক্রস দি বর্ডার। এবং আমরা যখন ছিলাম, মানে 1988-89-এর কথা আমি বলতে পারি, বাংলাদেশ ভারত সীমান্তে পার্বত্য চট্টগ্রামের ওখানে প্রায় 40 কিলোমিটার্সের মতো জায়গা ছিল, যেখানে ইভেন কোনো আমাদের ওই যে বর্ডার পোস্ট যেগুলো আছে এগুলোও ছিল না, মানে সর্ট অফ আনচার্টেড টেরিটরি, খুব দুর্গম এলাকা ছিল। এখন তো গাছপালা কেটে অনেক করা হয়েছে, কানেক্টিভিটি বাড়ানো হয়েছে। তো ওই জায়গাগুলো দিয়ে কিন্তু যে কোনো ধরনের বড়সড় অস্ত্রের চালান, ইনফিল্ট্রেট করাটা খুব একটা অস্বাভাবিক ছিল না। আর আমি অত বিস্তারিত ডিবেটে না গিয়েও বলতে পারি, তাদের কাছে যে অস্ত্রগুলো পাওয়া যায়, অস্ত্রগুলোর মেক অ্যান্ড টাইপ, ম্যানুফ্যাকচারিং, এগুলো দেখলেও তো বোঝা যায় এগুলো কোত্থেকে এসেছে। তো অস্ত্রগুলো তো একমাত্র ভারত ছাড়া অন্য কারো কাছ থেকে আসার কোনো সম্ভাবনা নেই। এই বিষয়ে স্যার, আমরা কখনো বাংলাদেশ আর্মি বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে কি কখনো জিজ্ঞাসা করেছি যে এই অস্ত্রগুলো আপনাদের ওখান থেকে আসছে? কারণ আমরা যেটা বিভিন্ন সময় দেখেছি যে বাংলাদেশ হয়ে যখন অস্ত্রের চালান 2001-এর বিএনপি সরকারের সময় ভারতে ঢুকছিল বলে যে অভিযোগটা, ওটার কারণে তো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখলাম প্রায় 20 বছর উনি জেলে থাকলেন। এই অভিযোগগুলো ভারত কিন্তু বিভিন্ন সময় কথায় কথায় নিয়ে আসে, আমরা কি এই কথাগুলো কখনো তুলেছি কিনা? এখানে প্রথমে একটা জিনিস বোঝা প্রয়োজন, সেটা হচ্ছে সামরিক বাহিনীতে যারা থাকেন তাদের কথা বলার স্কোপ খুব কম। আজকে আমি রিটায়ার্ড হিসেবে আপনার সঙ্গে বসে অনেক কথা বলছি, আমি আজকে থেকে 2 বছর আগেও অনেক কিছু আমি চাইলেও বলতে পারতাম না। আমাদের কতগুলো ডিসিপ্লিন ফোর্স হিসেবে আমাদের বাক স্বাধীনতার উপর কিছুটা রেস্ট্রিকশন আছে, আমরা চাইলেই কোনো মিডিয়ার সঙ্গে কিংবা কোনোখানে কথা বলতে পারি না। বাট সার্টেনলি উই ইউজ টু ইনফর্ম দিস থিংস টু দি পলিটিক্যাল লিডারশিপ, তাদেরকে তো বিভিন্ন সময় আমরা এগুলো জানিয়েছি। এখন এটা পলিটিক্যাল লিডারশিপের উপর ডিপেন্ড করে তারা এটাকে কীভাবে নেগোশিয়েট করবে, কীভাবে সেটেল করবে। তো এটা বাংলাদেশ থেকে তো কখনোই এই ধরনের কোনো কথা তোলা হয়নি। হ্যাঁ, মানে মিডিয়াতে অন্তত দেখিনি। হ্যাঁ, বিশেষ করে আমি সরকার যখনই ক্ষমতায় ছিল, তারা তো এই ধরনের প্রসঙ্গ তোলার কোনো প্রশ্নই ওঠে না, বিকজ এটা তো তাদেরই ইন্টারেস্ট সার্ভ করে। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলার কোন স্কোপ অ্যাটলিস্ট সেনাবাহিনীর ভেতর থেকে আমাদের বড়জোর আমরা পলিটিক্যাল মাস্টার্সকে ইনফর্ম করতে পারি, রাইট, এর বাইরে তো আমাদের পক্ষে বলার সুযোগ নেই বা ছিল না। হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। স্যার, একটু ইতিহাসের একটা ঘটনা দিয়ে একটু এভাবে চিন্তা করি। 1947 সালে যখন ব্রিটিশরা এই দেশ থেকে চলে যায়, দেশ ভাগ হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়, ভারত এবং পাকিস্তান, পাহাড়ি অঞ্চলের মানুষজন বা তাদের নেতারা তারা ভারতের সাথেই থাকতে চেয়েছিল। সেই পাহাড়িরা 1971 সালে যখন আসলে পাকিস্তান দুভাগ হওয়ার একটা সিচুয়েশন তৈরি হয়েছে, বাংলাদেশ এবং পাকিস্তান, তখন তারা আবার চাইলেন হচ্ছে যে না, আমরা পাকিস্তানের সাথে থাকবো, বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি না। এবং কিছু কিছু ডকুমেন্টে আমরা দেখি যে তারা পাকিস্তানি আর্মিকে সহযোগিতা করারও একটা বিভিন্ন অভিযোগ আছে, যেটা শেখ মুজিবুর রহমান তিনি নিজেও অ্যাড্রেস করেছেন। সো মানে এই দ্বিমত কেন? 47-এ একটা চাইলাম ভারতের সাথে থাকি, 71-এ চাইলাম না পাকিস্তানের সাথে থাকি, মানে এখানে আসলে কি হলো এই সময়ের মধ্যে? এই বিষয়টা তো আমি সেম একইভাবে বলবো যে আমরা ওই যে জনগণ কি চায়, যে আমরা 47-এর কথা বলছি, 47-এ কিন্তু পাহাড়ের যারা সাধারণ মানুষ পাহাড়ি, তারা কি আসলেই ভারতের সঙ্গে থাকতে চেয়েছিল? কিংবা 71-এ যখন নাকি আবার বাংলাদেশ স্বাধীন হয়,
তখন কি আসলেই পাহাড়ের সাধারণ জনগণ কি পাকিস্তানের সঙ্গে থাকতে চেয়েছিল? আমরা এই কথাগুলো কার কাছ থেকে শুনেছি? সার্কেল চিফদের কাছ থেকে, রাইট, যারা তথাকথিত রাজা যারা, তাদের কাছ থেকে। রাজা ব্যক্তিগতভাবে তার পার্সোনাল, এখানে কতগুলো ব্যাপার আছে। যখন এই ধরনের কোনো কনফ্লিক্ট তৈরি হয়, পলিটিক্যাল কনফ্লিক্ট তৈরি হয়, তখন প্রতিটা মানুষ তার রেলিভেন্সটাকে প্রমাণ করার চেষ্টা করে। দে ওয়ান্ট টু রেইজ যে কোনো একটা ইস্যু তৈরি করে সেও যে এই কনফ্লিক্ট বা এই বিষয়ে একটা রেলিভেন্ট অ্যাক্টর, এটা প্রমাণ করার একটা সুযোগ সে সবসময় খুঁজে। সো তাকে একটা পজিশন নিতে হয়। 47-এ যখন হলো, সেটার পিছনে ওটা তো হয়েছে দ্বিজাতি তত্ত্ব, বা যেটা হয়েছিল পাকিস্তান এবং ভারত ধর্মভিত্তিক বিভাজন যেটাকে বলা হয়, সেদিক থেকে একটা যুক্তি থাকতেই পারে। যেহেতু পাকিস্তানটা মূলত মুসলমানদেরকে নিয়ে তৈরি হয়েছে, কাজেই পাহাড়িরা, ওরা বৌদ্ধ ধর্মাবলম্বী, কিছু খ্রিস্টান ধর্মাবলম্বী, যে তারা ভারতের সঙ্গে থাকতে চাইতেই পারে। বাট এটা কিন্তু প্রুভেন না, এটা কিন্তু কোনোভাবে কোনো গবেষণা দ্বারা কোনো সার্ভে হয় নাই। আমি বলবো যে রাজার পক্ষে যারা ছিল, বা যারা যারা লিডারশিপে ছিল, যারা পলিটিক্যাল ফ্রন্ট লাইনে ছিল, তারা এই যে এটা করেছে বা ভারতের সঙ্গে থাকতে চেয়েছে, সেটাকে আমি মনে করি তাদের পলিটিক্যালি রেলিভেন্ট হওয়ার একটা আকাঙ্ক্ষা থেকে তারা এটা করেছে। সিমিলারলি 71-এ যেটা হয়েছে তাই, যে ওরা যে পলিটিক্যালি একটা স্টেক হোল্ডার, এটাকে জানান দেওয়ার জন্যই তাদেরকে একটা অবস্থান নিতে হয়েছে। আবার এটাও কিন্তু সত্যি, আমি তাদেরকে ডিসক্রেডিট দিব না, এই পাহাড়িদের ভিতরে অনেকে কিন্তু মুক্তিযোদ্ধাদের পক্ষ নিয়ে অংশগ্রহণ করেছে। পাহাড়িদের ভিতরে অনেকেই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যে অংশটা বিরোধিতা করেছে তারা মূলত হয়েছে সার্কেল চিফ এবং তার ওই যে রাজ পরিবার এবং তাদের ক্লোজ অ্যালায়েন্স যারা ছিল তারা। সো আমি এখানেও মনে করি যে এই ডিভিশনটা বা এই বিভাজনটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ একটা প্লুরালিস্টিক সোসাইটি, একটা মাল্টিকালচারাল সোসাইটি। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারাই আছে, সাঁওতাল থেকে শুরু করে বোম থেকে শুরু করে যারাই আছে, সবাই বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেকেই দেশটাতে স্বাচ্ছন্দ্যে আছে, শান্তিতে আছে বলে আমি বিশ্বাস করি। এবং তাদেরকে স্বাচ্ছন্দ্য এবং ভালোভাবে থাকার জন্য যা কিছু করা প্রয়োজন, বাংলাদেশের বিভিন্ন সরকার সবসময় সেটাকে করার চেষ্টা করেছে। যে বিকল্প যে ন্যারেটিভটা বা কাউন্টার ন্যারেটিভ যেটাকে দাঁড় করানো হয়, এটা হচ্ছে ডিউ টু সাম পলিটিক্যাল অ্যাম্বিশন অফ ওই ট্রাইবালদের ভেতরেই বলি বা যে কোনো জায়গাতে বলি, যে সমস্ত পলিটিক্যাল লিডাররা আছে যারা কিন্তু আসলেই বাংলাদেশকে তারা ভালোবাসে, এটা আমি কখনোই বিশ্বাস করি না। এরা ব্যক্তিগত স্বার্থের জন্য তারা এই ধরনের বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে আসে। স্যার, একটা প্রশ্ন করে ফেলতে চাই। জিয়াউর রহমান যে সময় আসলে বাঙালিদেরকে 1977 সালে বা তার পরবর্তী সময়ে যা বাঙালিদেরকে পুনর্বাসিত করলেন, অনেকেই এটার সমালোচনা করেন, আবার অনেকে এটার পরে কথা বলেন। আসলে ওই সময় আপনি ওই পাহাড়ি অঞ্চলে তখন বাংলাদেশে আর্মিতে ছিলেন, আপনি জিনিসটাকে আসলে কিভাবে দেখেন? এবং যে সময়টায় আসলে 1977 সাল, তখন যেই পার্সেন্টেজ ছিল বাঙালিদের, নিঃসন্দেহে এখন এসে কিন্তু এই পার্সেন্টেজটা কয়েক গুণ বেড়েছে। সো এবং এই জিনিসটা নিয়েও মিডিয়াতে অন্তত কোনো কোনো জায়গায় আমরা দেখি যে অসন্তোষ আছে। জমি নিয়ে একটা কথা আছে যে জমির মালিক কারা, কারণ পাহাড় এবং সমতলে আমাদের একই রকম সিস্টেম না। আমি ঢাকা শহরে বা বাংলাদেশের সমতলে যেভাবে আসলে কাগজপত্র দিয়ে জমি কিনে ফেলতে পারি, পাহাড় ওইভাবে কাজ করে না। সো আমি একটু এই জিয়াউর রহমানের এই স্ট্র্যাটেজিটা, এটা কি বাংলাদেশের জন্য আসলে ভালো হইলো, নাকি এই সংঘাত বা এইটাকে আরেকটু উস্কে দিল? ওনার স্ট্র্যাটেজিটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে তা বলার আগে আমাদের যেটা বুঝতে হবে, ওনার এই কাজটাকে আইনসিদ্ধ হয়েছে কিনা প্রথমেই। রাইট। আমি এটার আইনসিদ্ধ না হওয়ার পিছনে কোনো যুক্তি খুঁজে পাই না। বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ একটা দেশ, আমাদের হিউজ পপুলেশন। পার্বত্য চট্টগ্রামের ভূমির আয়তন কিন্তু পুরো বাংলাদেশের 1/10। রাইট। তো বাংলাদেশের বাকি 9/10 টেরিটরিতে এই তখন হয়তো কত ছিল আমি জানি না, 14 কোটি বা 12 কোটি লোক গাদাগাদি করে থাকবে। আর ওখানে একটা 1/10 ভূখণ্ড ব্যারেন পড়ে থাকবে। একটা জাতির যিনি স্টেটসম্যান, যিনি জাতিকে নেতৃত্ব দেন, দেশকে নেতৃত্ব দেন, তাকে তো অবশ্যই চিন্তা করতে হবে হাউ বেস্ট আই ক্যান ইউটিলাইজ দিস এন্টায়ার ল্যান্ড। আমি পুরো অঞ্চলটাকে, আমার ল্যান্ডটাকে কিভাবে এমনভাবে ব্যবহার করতে পারি যেটা আমার দেশের অর্থনীতিতে একটা ভালো একটা পজিটিভ অবদান রাখতে পারবে। সেই ক্ষেত্রে এরকম একটা নেগলেক্টেড আর একটা ওভারলুকড আর ফরগটেন টেরিটরিটাকে আমি এভাবে ফেলে না রেখে, সেখানে যদি আমি কিছু মানুষ ওখানে যায়, কিছু মানুষ ওখানে যাওয়া মানে তো ওখানে ট্রেড অ্যান্ড কমার্স এগুলো শুরু হবে, ওখানে ইকোনমিক ফ্লো শুরু হবে, ওখানে রাস্তাঘাট তৈরি হবে, কানেক্টিভিটি বাড়বে। এটা কি একটা ভালো দিক না যে আমি ওখানকার যেটা সো কল্ড অবহেলিত জনপদ বলে, যেটা ব্যাকওয়ার্ড ট্র্যাক যেটাকে বলি,
সেটাকে সোশ্যাল মানে আর্থসামাজিক মূলধারার সঙ্গে সম্পৃক্ত করার জন্য, কানেক্টিভিটিটাকে বাড়ানোর জন্য আমি তো মনে করি একটা খুব প্রশংসনীয় উদ্যোগ উনি নিয়েছেন। কারণ বিভিন্ন অঞ্চল থেকে বাঙালিদেরকে ওই যারা হয়তো নদী ভাঙন কিংবা বিভিন্ন সাইক্লোন বা ন্যাচারাল ডিজাস্টারের কারণে যারা ভূমিহীন হয়েছে তাদেরকে ওখানে সেটেল করার মাধ্যমে আমি তো মনে করি পাহাড়ি বাঙালির মধ্যে যে হৃদ্যতা বা সৌহার্দ্য, যে কমিউনাল হারমোনি যেটাকে আমরা বলি, সেটাকে তৈরি করার একটা গেটওয়ে তৈরি করে দিয়েছেন উনি। অধিকন্তু ওখানে মানুষ থাকার ফলেই যেহেতু ওখানে একটা ইকোনমিক অ্যাক্টিভিটি ওখানে জেনারেট করেছেন, কারণ ওরা মূলত দে হ্যাড বিন নোম্যাডিক পিপল, তারা ওখানে পাহাড়ের জঙ্গলে ঝুম চাষ করেই তারা জীবনযাপন করতো। সে অবস্থা থেকে আজকে যে তারা ধানমন্ডিতে সে বাড়ি করে থাকছে, আমাদের সেনাবাহিনী তো তারা মিরপুর ডিওএইচএস আমাদের অফিসাররা আছেন অনেক ট্রাইবাল অফিসাররা যারা এখানে খুব ভালোভাবে একটা সোশ্যাল স্ট্যাটাস নিয়ে বসবাস করছে। এটার পিছনে তো আমি মনে করি জিয়াউর রহমানের এই উদ্যোগটার একটা বিশাল অবদান আছে। তা না হলে তো এটা একটা ফরগটেন চ্যাপ্টার হিসেবেই থাকতো। রাইট, উনি তো এটাকে সোশ্যাল মেইনস্ট্রিমের সঙ্গে ইন্টিগ্রেট করার জন্য একটা প্রশংসনীয় উদ্যোগ উনি নিয়েছেন। এক ক্ষতির কোনো কিছু তো আমি দেখি না। উনি যে উদ্যোগটা নিয়েছেন সেটা পাহাড়ি বাঙালি নির্বিশেষে পার্বত্য এলাকার জন্য, পার্বত্য এলাকার উন্নয়নের জন্য, পার্বত্য এলাকাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে আর্থসামাজিকভাবে সম্পৃক্ত করার জন্য এটা একটা ইনোভেটেবল একটা ছিল, এটা করাই উচিত ছিল। এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ আমি দেখি না। ইন্টারেস্টিং পার্সপেক্টিভ স্যার। একটা জিনিস হচ্ছে যে আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে দীর্ঘদিন ধরে ওইখানে কার্যক্রম পরিচালনা করতে দেখি। 400-রও বেশি অস্থায়ী সেনা ক্যাম্প আছে এবং নিঃসন্দেহে একটা ন্যারেটিভ তো স্পষ্টই যে বাংলাদেশ আর্মি ওখানে থাকার কারণে বিচ্ছিন্নতাবাদীরা, ইউপিডিএফ এর কথা বলতে পারি, শান্তি বাহিনীর সশস্ত্র বাহিনীদের কথা বলতে পারি, কুকিচিনের কথা বলতে পারি, এরা যেই ধরনের ভয়ঙ্কর কাজগুলো, গুম, হত্যা এবং অন্যান্য খারাপ কাজগুলো করতে থাকেন সেটা অনেকটা লিমিট করা গেছে। কিন্তু সাধারণ পাহাড়িরা, তাদের সাথে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কটা কিরকম? তারা কি ওয়েলকামিং? তারা কি ব্যাপারটাকে নর্মালি দেখেন? পাহাড়িদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কটা আমি বলবো অত্যন্ত মধুর। এটা অনেকেই হয়তো এটাকে করতে পারে, বিশেষ করে যারা সো কল ইন্টেলেকচুয়াল যারা আছে, বুদ্ধিজীবী, তারা সবসময় একটু বাঁকা কথা বলতে পছন্দ করেন। আমার সহজ সরল স্বীকারোক্তি হচ্ছে, আমি নিজের কথা দিয়ে বলি, আমি যতদিন জোন কমান্ডার ছিলাম পাহাড়ে, আমার প্রায়োরিটি 1 ছিল যে আমি কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে ধরে রাখতে পারি। আমি একটা ছোট্ট ঘটনার কথা আমি না বলেই পারছি না, যে এটা হয়তো আমি জানি না, এটাকে আমি নিজের ঢোল পিটানোর চেষ্টা করছি না। আমি নিজে সাধারণত আমার ইয়াং অফিসার যারা আছে তাদের সঙ্গে আমি নিজেই টহলে যেতাম। তো ওরকম একটা টহল থেকে ফেরার পথে আমরা একটা পাহাড়ি একটা পাড়াতে আমরা একটু জাস্ট রেস্ট নেওয়ার জন্য বসলাম। তো আমি সাধারণত বসলেই আমার যে সাথে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে থাকে তাকে একটু ঘুরে ঘুরে দেখি কারো কোনো কেউ অসুস্থ আছে কিনা, ওষুধপত্র কিছু দেওয়া যায় কিনা। একটা ঘরের ভিতরে গিয়ে দেখলাম একটা লোক অত্যন্ত বয়স্ক এবং সে মুমূর্ষ অবস্থায় আছে। তার কি হয়েছে আমি জানি না, সে কোনো রকমে বেঁচে আছে আর কি। তা আমি বললাম যে ওনাকে জোনে নিয়ে আসেন না কেন, ওখানে আমাদের ডাক্তার আছে, ট্রিটমেন্ট করাতে পারতাম। তো ওখানে দুজন মহিলা ছিল, বললো যে কে নিয়ে যাবে, আমাদের তো এখানে কেউ নাই, পুরুষ মানুষ তো কেউ নাই, কে নিয়ে যাবে। তা আপনি বিশ্বাস করবেন না, ওখানে আমি অন দি স্পট, আমি কিন্তু পুরো পাহাড়টা টহল করে তখন আমি প্রচণ্ড ক্লান্ত, অন দি স্পট আমরা করলাম কি, যে আমাদের গ্রাউন্ড শিট বলে, গ্রাউন্ড শিট বাঁশ দিয়ে বা গাছের ডাল দিয়ে আমরা স্ট্রেচারের মতো তৈরি করলাম, করে ওই লোককে আমরা ক্যারি করে নিয়ে আসলাম আমাদের জোন হেডকোয়ার্টারে। নিয়ে এসে আমাদের যে ডক্টর, সে দেখে বললো যে এটা আমার নিয়ন্ত্রণের বাইরে, এটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হোক। থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর ওরা বললো যে হি ইজ সাফারিং ফ্রম সিভিয়ার অ্যানিমিয়া, ওনার রক্ত শূন্যতায় ভুগছেন, ওনার ইমিডিয়েটলি ব্লাড দরকার। তো ওখানে আমার এক ইয়াং অফিসার ছিল, সে এখন হয়তো কর্নেল হয়ে গেছে আমি জানি না। তো সে উইলফুলি এগিয়ে এসে বললো যে আমি ব্লাড ডোনেট করবো। স্যার, আমি একটা জিনিস জানতে চাবো, যে আপনি পাহাড়ে বিভিন্ন সময় ছিলেন এবং অনেক সময় ধরে কাজ করেছেন। আপনি পাহাড়ি যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন, কুকিচিন বলি, ইউপিডিএফ এর কথা বলি, বা শান্তি বাহিনীরও একটা সশস্ত্র বাহিনী আছে, এরা আসলে মানে এদের সাথে বিভিন্ন অপারেশনে এদের এগেইনস্টে নিশ্চয়ই আপনি গিয়েছেন, মানে ওনারা কতটুকু হিংস্র, আপনি যদি কিছু গল্প আমাদেরকে একটু বলেন যে এই অপারেশনগুলো আসলে কতটা কঠিন ছিল। ওদের সঙ্গে যে সামরিক যে সংঘর্ষ বা সংঘাত যেগুলো আমাদের হয়েছে আগে, আমরা যখন খুব ইয়াং অফিসার ছিলাম, অ্যাকচুয়ালি তখন যেটা ছিল, মুখোমুখি আমাদের সঙ্গে যুদ্ধ করার মতো বা আমাদের সঙ্গে সংঘাতে বা জড়ানোর মতো সাহস বা ক্যাপাবিলিটি ওদের ছিল না। ওরা মোস্টলি যেটা চোরাগুপ্তা হামলা যেটাকে বলা, ওটা করতে, এবং একটা স্টেজে গিয়ে যেটা দেখা গেল ওরা মাইনের ব্যবহার শুরু করলো, ল্যান্ড মাইন যেটাকে বলা হয়।
তখন একটা সমস্যা ছিল যে হিল ট্র্যাক্সে তখন তো এরকম পাকা রাস্তা হয়নি, অ্যাসফল্ট হয়নি, মাটির রাস্তা ছিল, ফলে এখানে যে কোনো জায়গাতে একটা মাইন পুঁতে রাখাটা খুব ইজি ছিল আমাদের নিজেদের। আমি যে ইউনিটে ছিলাম সেই ইউনিটেও একবার একটা আমাদের পিক আপ ল্যান্ড মাইনে উড়ে গিয়েছিল, ওখানে ভয়ঙ্কর একটা অবস্থা হচ্ছে, অনেক লোক মারা গেছে, বডি পার্টস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এই ধরনের কিছু রিস্ক তখন ছিল। বাট অ্যাজ এ থ্রেট আমি যদি বলি, অ্যাজ এ থ্রেট বর্তমান প্রেক্ষাপটে যদি বলি, পার্বত্য চট্টগ্রামে আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করতে পারি, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কথাটার সঙ্গে আমি একমত না, কারণ পাহাড়ে এখন আর কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নেই। যেটা হচ্ছে আমরা ওদেরকে মিসক্রিয়েন্ট বলি, এখন সন্ত্রাসী বলা যেতে পারে, বা সন্ত্রাসী বললে অনেকে আবার টেরোরিস্ট ভাবে, আমরা এটাকে মিসক্রিয়েন্ট বলে থাকি। ওরা মূলত এখন যেটা করে থাকে, ওরা চাঁদাবাজি করে, কিছু এক্সটর্শন, চাঁদাবাজি, টুকটাক কিডন্যাপিং, এগুলো এই সমস্ত কাজ করে থাকে। এবং এদিক থেকে আমি ভয়ঙ্করতর মাপকাঠিতে যদি বলি, আপনার ঢাকা শহরের উত্তরা বা অন্যান্য যে সমস্ত জায়গাতেই কিছুদিন আগেও ছাত্রলীগ যে ধরনের সন্ত্রাস চালিয়েছে, তার তুলনায় এদের এই সমস্ত সন্ত্রাস কিছুই না, একেবারেই কিছু না। যেটা বলছিলাম যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলোতে, মেট্রোপলিটন এলাকাগুলোতে এই দুদিন আগেও ছাত্রলীগ যে ধরনের সন্ত্রাস কার্যক্রম চালিয়েছে, আপনি একটা বাড়ি করতে যাবেন, আপনি যা কিছুই করতে যাবেন না, তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে, এবং তা না হলে ওরা নানাভাবে আপনাকে ডিস্টার্ব করবে, প্রয়োজনে আপনাকে মেরেও ফেলতে পারে, এরকম। তো আমরা সেদিক থেকে যদি চিন্তা করি যে চাঁদাবাজি বা অন্যান্য যে সমস্ত কাণ্ড কারখানাগুলো বাংলাদেশের সারা বিভিন্ন জেলাতেই ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো চলছিল, সেই তুলনায় চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে যা চলছে সেটা খুবই নগণ্য। এটা খুব একটা ওয়ারিড হওয়ার মতো কিছু না, বাট অবশ্যই এটাকে চেক দিয়ে রাখার প্রয়োজন আছে, কারণ আপনি চেক না দিলেই তো এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এখন আমি সামরিক শক্তির দিক থেকে যদি বলি, এটা আসলে কিছুই না, এটা বিচলিত হওয়ার মতো কিছুই নাই। বাট ওখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার জন্য, যেহেতু জায়গাটা খুব দুর্গম, এখানে নর্মাল পুলিশ ফোর্স আসলে সব জায়গাতে যেতেও পারে না। আর একটা ভয় তো আছেই, আগেকার যে লিগ্যাসি যেটা আছে, মানে ওই যে শান্তি বাহিনীর যে লিগ্যাসিটা আছে, এটার কারণে বা হিল ট্র্যাক্সে চলাফেরা করার জন্য যে ধরনের ট্রেনিং প্রয়োজন হয়, ওদেরকে পার্সু করার জন্য যে ধরনের ট্রেনিং প্রয়োজন হয়, এগুলো তো সাধারণত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে ওদের তো ওই লেভেলের ক্যাপাসিটি নাই। সেই জন্যই এখানে সেনাবাহিনী এখন ওখানে কাজ করে যাচ্ছে, এবং সেনাবাহিনীর কাজগুলো তো সবই গঠনমূলক কাজ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তারা কাজ করছে, এলাকার লোক যাতে কোনো রকমের উপদ্রব ছাড়াই তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে। তারা যদি ওখানে কোনো একটা বিজনেস করতে চায়, তারা যদি এগ্রিকালচারাল কোনো প্রোডাক্ট তৈরি করতে চায় বা যা কিছুই করতে চায়, সেখানে তার যে একটা সেফগার্ড দরকার আছে, সেটা প্রোভাইড করার জন্যই ওখানে সেনাবাহিনী এখনো আছে। বাট ওই বিচ্ছিন্নতাবাদীর যে ব্যাপারটা, সেটা আসলে ইট নো মোর এক্সিস্টস, এটা নিয়ে ভয় পাওয়া যাচ্ছে না। বিচ্ছিন্নতাবাদী না বলে ওনাদেরকে আমরা যদি মিসক্রিয়েন্ট বলি, রিসেন্ট টাইমে আমরা কুকি চীন নিয়ে প্রচুর সংবাদ দেখি। আওয়ামী লীগ সরকারের শেষের দিকে এদের একটা বড় ধরনের ইচ্ছা কুকিল্যান্ড, জুমল্যান্ডের বাইরেও। সো কুকিল্যান্ড আসলে কতটুকু জায়গা নিয়ে, মানে ওনাদেরকে আদৌ আসলে সক্ষমতা আছে কিনা, নাকি এটা আওয়ামী লীগ বা মিডিয়ার সৃষ্টি যে অনেক বড় ফুল এফেক্ট? রাইট, অ্যাবসলিউটলি রাইট। কুকি জনগোষ্ঠী হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে, তার মধ্যে অত্যন্ত ছোট একটা অংশ হচ্ছে এই কুকি চীন যাদেরকে বলা হয়। তাদের যদি কোনো অভিযোগ থেকেই থাকে বা আক্ষেপ থেকেই থাকে, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো, বিশেষ করে চাকমা সম্প্রদায় যে পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছে, আপনি রিজিওনাল কাউন্সিল থেকে শুরু করে, পার্বত্য চট্টগ্রামের ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে শুরু করে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে শুরু করে যত রকমের ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে, সব জায়গাতে কিন্তু ওরা বসে আছে। চাকমা 2-4টা হয়তো মারমা বা অন্য সম্প্রদায়ের আছে। সেদিক থেকে কুকি চীন বা মুরং বা অন্যান্য যে সমস্ত অত্যন্ত ক্ষুদ্রদের ভিতরে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, তারা কিন্তু ওখানে একটা বঞ্চনার শিকার। মানে চাকমাস আর দি মেজরিটি উইদিন দি মাইনরিটি। এখানে কিন্তু বৈষম্যের শিকার হচ্ছে উইদিন ওই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে যারা ক্ষুদ্রতর, তারা এক ধরনের বঞ্চনার শিকার হচ্ছে। সেই হিসেবে তাদের কিছু আক্ষেপ থাকতেই পারে। তারা এখানে একটা সমতার ভিত্তিতে সবকিছু করা হোক, এরকম একটা আন্দোলন বা এরকম একটা তারা তুলতেই পারে, বৈষম্য বিরোধী এরকম একটা আওয়াজ তারা তুলতেই পারে, তাই উচিত। বাট এই যে কুকি ল্যান্ড তৈরির যে একটা হাইপ তোলা হয়েছে, দিস ইজ অ্যাকচুয়ালি আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, দ্যাটস হোয়াট আই বিলিভ। কারণ আপনারা যদি দেখে থাকেন, এর আগে আমি একটু ব্যাখ্যাটা দিয়ে আসি কেন এটাকে আমি বলছি যে এটা খুবই নেগলিজিবল একটা জিনিস, এটাকে নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই। মূলত কুকিরা কোত্থেকে আসছে বা চীন, এদের স্ট্রেংথটা কোথায়? রাইট, আমাদের পার্বত্য চট্টগ্রামের পাশে হচ্ছে এখানে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গা আছে, ইন্ডিয়ান প্রভিন্সগুলো। তারপরে হচ্ছে
চিন হিলস বা মিজো হিলস, যেটা খুব উঁচু একটা মাউন্টেনাস রিজিয়ন, তার ওপাশে হচ্ছে মায়ানমারের চীন স্টেট। এই চীন স্টেটে মূলত কিন্তু কুকি চীনদের, ওইটাই কিন্তু ওদের মূলত ওই জায়গাতেই ওরা আদিনিবাস। হ্যাঁ, ওইটাই ওদের প্রভাব। আদিনিবাসটা হচ্ছে যে চীন হিলস যেগুলো ছিল ওখানে। তারপরে পরবর্তীতে যদি আমি বলি, এই চীন স্টেট, মায়ানমারের চীন স্টেটের পরে সবচেয়ে বেশি কুকিরা থাকে হচ্ছে ভারতের মণিপুরে। ওখানে ভারতের অন্যান্য অঞ্চলের লোকের চাইতে অনেক বেশি লোক হচ্ছে কুকিরা থাকে। আর সেই তুলনায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ওদের অবস্থান বা উপস্থিতি খুবই খুবই নগণ্য। ওরা যদি কোনো স্বাধীন রাষ্ট্র তৈরি করতেই চায়, সেটা অ্যাটলিস্ট লজিক্যালি ডিবেটের থেকে আমি বলতে পারি সেটা হওয়া উচিত ছিল মণিপুর। রাইট। কারণ ওখানে ওদের স্ট্রেংথ আছে, ওখানে ওদের প্রভাব আছে, ওখানে ওদের কালচার খুব ডিপলি রুটেড, এবং ওটা হচ্ছে চীন প্রদেশের সঙ্গে, মানে মায়ানমারের চীন প্রদেশের সঙ্গে সংলগ্ন, একই সীমান্ত। তো ওইখানে কোনো কুকি ল্যান্ড তৈরি করার চেষ্টা না করে ওরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সেই গুটি কয়েক লোক নিয়ে একটা কুকি ল্যান্ড তৈরি করার চেষ্টা করবে, এই ধারণাটাই পুরোপুরি অমূলক একটা ধারণা। এটা যেটা আমি বলেছি, যে কোনো ব্যর্থ রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফেয়ার ফ্যাক্টর তৈরি করে, গল্প তৈরি করে, ডাইভার্সন তৈরি করার চেষ্টা করে। আমরা যদি দেখি কুকিদের এগেনস্টে যে সমস্ত অপারেশনের ভিডিও বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের আমলে যেগুলো ছড়ানো হয়েছে ডিজিএফআই এর মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে, আমরা যদি এই ভিডিওগুলোকে খুব ভালো করে লক্ষ্য করি, তার এক সময় কি করলো, দেখা গেল কুকিদের সঙ্গে আমাদের ইসলামী জঙ্গিবাদের একটা সম্পর্ক তৈরি করার তারা চেষ্টা করলো। এক্স্যাক্টলি, যে এরা অস্ত্র দিচ্ছে আর এরা প্রশিক্ষণ, ওরা ওখানে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে, এরকম একটা যে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করলো। ওই ভিডিওগুলো যদি ভালো করে দেখেন, আমি নিজে তো হিল ট্রাক্সে বা বিভিন্ন যুদ্ধকালীন জায়গাতে বিভিন্ন সময় আমি অপারেশন করেছি, যে আনলেস ইউ আর ক্রেজি, মানে ওরকম একটা পরিস্থিতিতে কে বসে বসে ভিডিও করবে? তো এই ভিডিওগুলো দেখে বোঝা যায় দিস ইজ টোটালি স্টেজ ম্যানেজ, না এটা একটা পুরোপুরি একটা গল্প তৈরি করা হয়েছে, সিনেমা তৈরি করা হয়েছে। কারণ ওই রকম একটা জায়গা যেখানে ট্রেনিং চলছে, প্রশিক্ষণ চলছে, যুদ্ধ চলছে, ওখানে একেবারেই ক্রেজি না হলে কেউ বসে বসে ছবি তুলবে, ভিডিও করবে, সেলফি তুলবে, এটা খুব অবাস্তব মনে হয় না? আবার ড্রোন নিয়ে, হ্যাঁ ড্রোন নিয়ে, এসব সাথে মিডিয়াও আছে। এই এমবেডেড জার্নালিজম যেটাকে বলা হয়, যে হ্যাঁ যুদ্ধক্ষেত্রে কি জার্নালিস্টরা থাকে না, থাকে। এমবেডেড জার্নালিজম যেটাকে বলা হয়, মানে আমরা তো সিরিয়ার সিচুয়েশনটা যদি দেখি বা অন্যান্য যে সমস্ত দেশের কথা, ফিলিস্তিনের কথা বলি, ওইখানে জার্নালিস্টরা যে সিচুয়েশনে থাকেন, ওনাদের কথা বলার যে টোন ভার্সাস এখানে মনে হচ্ছে যে না একটা চমৎকার শুটিং হচ্ছে। তারপরে ব্যাংক লুট করছে কুকিরা, ভিডিওগুলোকে খুব ভালো করে লক্ষ্য করবেন, যে একেবারে ওই যে গড্ডালিকা প্রবাহে ভেসে না গিয়ে যে কুকির বোধ হয় বিশাল কিছু করে ফেললো। ইফ ইউ লুক এট দোজ কেয়ারফুলি, দেখেই বোঝা যায় এগুলো সব কিন্তু কতগুলো নাটক তৈরি করা হয়। কারণ হিল ট্রাক্সে বা আমাদের সঙ্গে আমরা সবচেয়ে বেশি আমরা কি আস্থায় নেই, কিন্তু ওখানকার লোকালস যারা আছে, পাহাড়ি হোক বাঙালি হোক, আমাদের যত ক্যাম্পগুলো আছে, ক্যাম্পের আমাদের ইন্টেলিজেন্স কার্যক্রম, এটা কিন্তু ওখানে কিন্তু ডিজিএফআই এনএসআইরা কাজ করেন। ওখানে মোস্টলি ক্যাম্প কমান্ডার যারা আছে তাদের নিজস্ব ইন্টেলিজেন্স সেল আছে, এবং এখানে কিন্তু মোস্টলি সোর্স হিসেবে ব্যবহার করা হয় পাহাড়ি বাঙালি লোকাল যারা, তাদের ভিতর থেকেই। অ্যাটলিস্ট আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আমার জোনের ভিতরে কোনোখানে কিছু হলে ইনস্ট্যান্টলি কিন্তু খবরটা আমার কাছে পৌঁছে যেত। সেখানে এতগুলো লোক এখানে অর্গানাইজ হবে, অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি করবে একদম মূল শহরের মাঝখানে, ওখানে ইন্টেলিজেন্স কি কোনো কাজ করছিল না? এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার। এটা হতে দেওয়া হয়েছে যাতে এটাকে নিয়ে একটা স্টোরি তৈরি করা যায়, একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি করা যায়, যাতে একটা ডাইভার্সন ক্রিয়েট করা যায়, প্লাস জঙ্গিবাদের লেভেলটাকে যাতে আর একটু মজবুত করা যায়। না, এগুলো করেই সফল হয়েছে আওয়ামী লীগ আসলে দীর্ঘদিন। স্যার, একটু জানতে চাবো যে পাহাড়ে খ্রিস্টিয়ান মিশনারির একটা কার্যক্রম আমরা দেখতে পাই, মেইন স্ট্রিম মিডিয়া খুব একটা হাইলাইট করে না এটাকে। রাদার যারা আসলে ইউটিউবার, যাদেরকে আমরা বিভিন্ন সময় আসলে একটু অবজ্ঞাই করে ফেলি, তাদের মাধ্যমে আমরা কিন্তু এই খ্রিস্টান মিশনারির যে কার্যক্রম সেই সম্পর্কে কিছুটা জানতে পারি। স্যার, এইটাকে মানে আপনি আসলে কিভাবে দেখেন? ওনারা ওখানে কি কাজ করেন এবং টাকা কোথায় পান? ওনাদের ফান্ডটা আসলে কোত্থেকে আসে? এখানে একটা ষড়যন্ত্র তত্ত্ব আছে। অনেকেই বলে থাকেন, যেহেতু আপনি যদি দেখেন পুরো মিয়ানমার কিন্তু একটা বুদ্ধিস্ট কান্ট্রি, শুধুমাত্র চীন স্টেটে যারা থাকে এরা খ্রিস্টিয়ান। সিমিলারলি মণিপুরে যে সমস্ত কুকিরা আছে ওরাও খ্রিস্টিয়ান, বাংলাদেশের যে অল্প কিছু কুকি আছে এরাও কিন্তু খ্রিস্টিয়ান। সো আমি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, মূলত মুসলমান, বৌদ্ধ এবং যেটাকে বলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই অংশটুকুতে কিন্তু খ্রিস্টিয়ানরা মোটামুটি একটা
স্ট্রং একটা রিলিজিয়াস ফুটহোল্ড তৈরি করতে পেরেছে। এবং আমরা অনেক আগে থেকে যেটা দেখেছি, পার্বত্য চট্টগ্রামের ওই অঞ্চলগুলো, পানছড়ি, এই সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক ক্রিশ্চিয়ানাইজেশন শুরু হয়েছে। এখানে বিভিন্ন মিশনারিগুলো বিভিন্ন কার্যক্রম চালাতো। তো আমি এটাকে গতানুগতিক দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে একটু অন্যভাবে দেখতে চাই। সেটা হচ্ছে একজন খ্রিস্টিয়ান পাদ্রী বা প্যাস্টার বা ফাদার একটা রিমোট এলাকাতে গিয়ে কিছু মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে, তাদের দারিদ্র্য বিমোচনে কাজ করছে, তাদেরকে শিক্ষিত করে তোলার চেষ্টা করছে। আই টেক ইট পজিটিভলি, এটা খুব ভালো একটা জিনিস, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তিটা হচ্ছে ওখানে একইভাবে কিছু মুসলিম যদি ওই সমস্ত এলাকায় গিয়ে ইসলাম প্রচার করা শুরু করে, ইসলামের দাওয়াত দেয়, তখন আপনি তাদেরকে জঙ্গি বলছেন কেন? রাইট। যে জিনিসটা রিলিজিয়াস একটা, যেখানে একটা রেস চলছে যে ওরা ক্রিশ্চিয়ানাইজেশনের চেষ্টা করছে, এটার কাউন্টার হিসেবে মুসলমানরা যদি মনে করে যে আমরা এখানে ইসলাম প্রচারের চেষ্টা করি, আমাদের এখান থেকে যে কি বলে যেন আপনার দাওয়াত নিয়ে কিছু লোকজন ওখানে যাক, এটা কি আপনি সহজভাবে নেবেন? যখন খ্রিস্টান মিশনারি তার অ্যাক্টিভিটিস চালাচ্ছে, এটাকে আমরা খুব সাধুবাদ জানাচ্ছি, আমরা এটাকে খুব কি বলা যায়, খুব প্রশংসা অ্যাপ্রিসিয়েট করছি। বাট একই কাজ যখন নাকি মুসলমান কয়েকজন লোক গিয়ে করার চেষ্টা করছে, আপনি বলছেন এখানে জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে, র্যাডিক্যালিজম ছড়ানো হচ্ছে। এগুলোই হচ্ছে যে কিভাবে আমরা ন্যারেটিভগুলোকে দাঁড় করাই। আই ডোন্ট মাইন্ড খ্রিস্টান মিশনারি যদি আমার একটা প্রত্যন্ত এলাকায় গিয়ে তারা যদি খুব ভালো কাজ করে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, ইটস প্রিটি মাচ অ্যাপ্রিসিয়েটেড, খুব ভালো কাজ। বাট একইভাবে মুসলমানরা যদি এই কাজটা করতে চায়, তাদেরকে আপনারা বাধা দেবেন না, তাহলে তো ব্যাপারটা শেষ হয়ে গেল। তখন তো এই সাধারণ লোকগুলো তখন তারা বুঝতে পারবে। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট একটা গল্প বলি, মানে গল্প করার লোভ সামলাতে পারছি না। জি, আমি কোন একটা জায়গাতে দেখলাম যে একটা আছে, একটা ছোট্ট একটা মানে এনজিও সর্ট অফ থিং বলা যাবে না, মানে ওরা করে কি পথে ঘাটে যে সমস্ত লোকজন পড়ে থাকে, যে অসুস্থ, গায়ে পোকা ধরে গেছে, চুল জট পড়ে গেছে, ওদেরকে তুলে নিয়ে এসে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে ওখানে একটা সর্ট অফ রিফিউজ বা একটা আশ্রয় দেয়। তো ওখানে ওই জায়গাটাতে ভিজিট করার পরে আমার খুব ইচ্ছা হলো যে আমি নিজে ব্যক্তিগতভাবে, নট ফ্রম মাই অর্গানাইজেশন, আমি ওখানে কিছু ডোনেট করি। তো ডোনেট করার পরে আগে যেটা হলো যে স্বভাবতই আমার যে ইনস্টিংক্ট কাজ করছে যে আমি কাদেরকে ডোনেট করছি, পরবর্তীতে ঋণে আবার একটা না তৈরি হয়ে যায়। আমি তখন আমাদের হ্যাঁ টাকাটা কোথায় গেল, তো আমি তখন আমাদের ইন্টেলিজেন্সের কোনো একজন লোককে আমি রিকোয়েস্ট করলাম যে ভাই এই অর্গানাইজেশনটা কাদের কাছ থেকে ফান্ডিং পাচ্ছে, কি করছে না করছে, আমাকে একটু জানাও, বিকজ আমি এখানে পার্টিসিপেট করতে চাই। আমি ততদিন তোমার রিপোর্টটা না পাবো, আমি একটু ওয়েট করবো। তো সে কিছুদিন এসে আমাকে একটা ফিডব্যাক দিল যে স্যার খবরদার, এখানে টাকা দেওয়া যাবে না। কেন টাকা দেওয়া যাবে না ভাই? এটা ক্রিশ্চিয়ানরা চালায়, কোন একটা ক্রিশ্চিয়ান মিশনারি হসপিটালের পক্ষ থেকে ব্যাক থেকে এদেরকে স্পন্সরিং করা হয়। আমি বললাম এই জন্যই তো আমার এখানে টাকা দেওয়া উচিত, কারণ যে লোকটাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে ওখানে এই যে তার রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি তাকে জিসাসের কথা শোনানো হচ্ছে, ক্রিশ্চিয়ানিটির কথা শোনানো হচ্ছে, সে তো তখন ভাববে যে এই বিরাট একটা মুসলিম প্রধান দেশে সেই কোন সুদূর দেশ থেকে ক্রিশ্চিয়ানরা এসে আমাকে এইভাবে সহযোগিতা করছে, আমার লাইফটাকে পজিটিভলি ট্রান্সফর্ম করার জন্য তারা এত কষ্ট করছে, আমার মুসলিম ভাইরা কই? তারা তো কিছুই করছে না। রাইট। আমি এই জন্যই আমি একজন মুসলমান হিসেবে আমার মনে হয় এখানে আমারও কন্ট্রিবিউশন রাখা উচিত, যাতে সে বুঝতে পারে যে আমরা তাদেরকে ভুলে যাইনি। তো এই বিষয়গুলো হচ্ছে এরকম, আমরা কেন যেন মুসলমান পরিচয়ে আমরা একটা মুসলিম প্রধান দেশ আমরা একটা হীনমন্যতায় একটা ভয়ের মধ্যে থাকি। রাইট। আমি কোন একটা আজকে এবং অতিরিক্ত উদার হওয়ার চেষ্টা করি, কোন একটা অরফেনেজে বা কোনোখানে গিয়ে আমি টাকা দিতে গেলে আমার কিন্তু অনেক চিন্তা করতে হয় যে পরবর্তীতে আবার এই না উঠে আসে যে আমি জঙ্গিদেরকে অর্থায়ন করছি, এরকম একটা ভয়, একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমাদের ভিতরে কাজ করে, যেটা ক্রিশ্চিয়ান মিশনারি যখন করছে তাদের কিন্তু ভয়টা কাজ করছে না। মানে উই আর দি ভিকটিম অফ দিস মানে ন্যারেটিভস। আমাদেরকে এই যে বয়ান তৈরি করা হয়েছে ইসলামী জঙ্গিবাদ এটা সেটা বলে আমাদের ভালো কাজ করা থেকে আমাদেরকে বিরত রাখা হচ্ছে। রাইট, ইন্টারেস্টিং। স্যার আমি একটু যদি আপনার কাছে স্পেসিফিক জানতে চাই, বাংলাদেশে পাহাড়ে যে অস্থিরতাটা আছে বা তৈরি করা হয়েছে ন্যারেটিভে বা বাস্তবতায়, এটার আসলে সমাধান কিভাবে দেখেন? মানে এইটার কি রাজনৈতিক সমাধান সম্ভব, নাকি আসলে এই 1997 সালের শান্তি চুক্তি নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, নাকি নতুন কোনো শান্তি চুক্তির দরকার আছে? কোন লেন্সে দেখলে আমরা পাহাড়ি বাঙালি, আমরা মানে আমরা সবাই বাংলাদেশি এবং আমরা ভাই ভাই, এই সৌহার্দ্যটা কোন রকম সমস্যা ছাড়া আমরা কিভাবে আসলে অর্জন করতে পারি? আপনি যে প্রশ্নটা করেছেন এটা নিয়ে অবশ্যই আমাদের বাংলাদেশে জাতীয় পর্যায়ে গবেষণা হওয়া উচিত ছিল। তবে একটা জিনিস হচ্ছে কি যে যেটা অনেকেই জানে না, আমাদের সামরিক বাহিনীকে অনেকেই ভাবে আমরা বোধহয় শুধু যুদ্ধই করি। পার্বত্য চট্টগ্রামে কিভাবে স্থায়ী শান্তি আনা যায় এটা নিয়ে একটা ব্যাপক গবেষণা হয়েছিল 2007 সালে, এবং গবেষণা আমি একজন কি মেম্বার ছিলাম ওখানে।
আমরা 7টা ইস্যু এরিয়া নিয়ে ডিসকাস করি। প্রথমত ছিল, আমার সবগুলো মনে নেই, এই শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে কি করা উচিত, আমাদের পরবর্তী কৌশল কি হওয়া উচিত, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আমরা কি করতে পারি, পার্বত্য এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা কি করতে পারি, ওদের কালচারাল ডাইভার্সিটি মেনটেন করার জন্য আমরা কি করতে পারি, এরকম প্রায় ল্যান্ড ডিসপিউট নিয়ে কি করা যায়, এরকম 7টা ইস্যু এরিয়া নিয়ে আমরা প্রায় 6 মাস ধরে গবেষণা করেছি। বাংলাদেশ আর্মির পক্ষ থেকে এটা করা হয়েছে। এবং এটার ব্যাপারে আমরা কতগুলো প্রপোজাল বা কতগুলো প্রস্তাবনা আমরা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে রেখেছিলাম। কিছু কিছু বাস্তবায়ন হয়তো হয়েছে, কারণ আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র রিকমেন্ড করা, বাট আলটিমেটলি এটা ম্যাটেরিয়ালাইজ করার দায়িত্ব ওনাদের। তো ওখানে আমরা কতগুলো জিনিস বলেছি। প্রথম কথা হচ্ছে যে কোনো ধরনের এই যেটাকে বলছিলাম পারসিভ সেন্স অফ ডিপ্রাইভেশন, মানে একটা মানুষ কখন মনে করে যে সে এখানে বঞ্চিত হচ্ছে, তার বঞ্চনার জায়গাগুলোকে অ্যাড্রেস করা। আমরা যারা শান্তি এবং সংঘাত নিয়ে লেখাপড়া করি, আমরা প্রায় একটা কথা বলে থাকি যে রিফ্রেমিং দি কনফ্লিক্ট, যেটাকে আপাতত একটা এথনিক কনফ্লিক্ট মনে হচ্ছে, এটাকে যদি আমরা রিফ্রেম করি, এটাকে ট্রান্সলেট করি, অ্যাট দি এন্ড অফ দি ডে দেখা যাবে এটা বেসিক্যালি একটা ইকোনমিক কনফ্লিক্ট। সবকিছুকে ঘুরেই কিন্তু ইকোনমিক ওয়েলবিং এর ব্যাপারটা চলে আসে। তো আমরা তখন চিন্তা করলাম যে এই যে যারা পাহাড়ি, যারা এই যে নিজেদেরকে বঞ্চিত বলে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ধুয়া তুলছে, এটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়, তাদের বঞ্চনার জায়গাগুলোকে অ্যাড্রেস করা, তাদের আর্থসামাজিক উন্নয়নের ব্যাপারটা চিন্তা ভাবনা করা। তখন আমাদের ওখানে রিকমেন্ডেশন ছিল যে তাদেরকে কিভাবে আমরা মূলধারার আর্থসামাজিক এই মূলধারার সঙ্গে আমরা তাদেরকে ইন্টিগ্রেট করতে পারি। দ্যাট শুড বি আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। কারণ সে যখন নাকি মূলধারার আর্থসামাজিক মূলধারার সঙ্গে সে সম্পৃক্ত হয়ে যাবে, সে যখন এটার বেনিফিটটা পাওয়া শুরু করবে, তখন তার মনে হবে আমার তো জঙ্গলে গিয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, আমি একটা সুন্দর একটা জীবন পাচ্ছি এখানে। তো তখন ওর সঙ্গেই কিন্তু তখন এই কানেক্টিভিটির ব্যাপারগুলো আসলো, কিভাবে আমরা অনেক রাস্তাঘাট তৈরি করে একদম রিমোট এলাকা পর্যন্ত ওদেরকে মূলধারার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করতে পারি, সে যাতে তার জিনিসটাকে জায়গা মতন বিক্রি করে ভালো মূল্যটা পেতে পারে। এটা একটা। স্যার, সেই জায়গা থেকে তো জিয়াউর রহমানকে এই চিন্তা ভাবনার পায়োনিয়ার আপনি বলতে পারেন। আমি অবশ্যই বলবো, হ্যাঁ, তা তো অবশ্যই। আর দ্বিতীয় যে বিষয়টা, আমরা রিজিওনাল পলিটিক্সটাকে আমরা অ্যাড্রেস করেছি। রিজিওনাল পলিটিক্স যেরকম ওখানে পিসিজেএসএস, ইউপিডিএফ, বিভিন্ন রকমের রিজিওনাল পার্টিগুলো ছিল, উই রিকমেন্ডেড, আমরা তখন বললাম যে ওদেরকে আমরা মূলধারার পলিটিক্সকে সম্পৃক্ত করি না কেন। ওরা যদি মূলধারার পলিটিক্সে একবার সম্পৃক্ত হয়ে যায় এবং ইফ দে ক্যান সিকিউর 1 or 2 সিটস ইন দি পার্লামেন্ট, যেটা খুব সম্ভব, সেই ক্ষেত্রে তার তো রিজিওনাল পলিটিক্যাল পার্টিগুলো তখন কিন্তু রিলেভেন্ট হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এবং এটাকেও আমি দেখি এভাবেই যে মূলধারার আর্থসামাজিক ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার মতো মূলধারার রাজনীতির সঙ্গেও তাদেরকে সম্পৃক্ত করার একটা রিকমেন্ডেশন আমরা করেছিলাম। এবং এখন আমরা দেখতেই পাচ্ছি ইলট্রাক্সের প্রত্যেকটা জায়গাতে যে সমস্ত এমপিরা আছে, ইদার দে বিলং টু আওয়ামী লীগ অর বিএনপি, তাই না? তো আমি মনে করি এটা সফল হয়েছে, এর কারণে যে জিএসএস বা ইউপিডিএফ এখন একেবারেই সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ওদের কোনো রাজনৈতিক আইডেন্টিটি এখন আর নেই। সো আমি বলবো আমাদের কৌশলগুলো কাজ দিয়েছে, এবং কৌশলগুলো খুব পজিটিভ গঠনমূলক কৌশল, যেখানে আমরা তাদেরকে বুকে টেনে নিতে চেয়েছি। আমরা বলেছি তোমরা আলাদা কেউ না, তোমরা এই বাংলাদেশের অন্যান্য জনগণের মধ্যে তোমরা আমাদের সম্মানিত নাগরিক, তুমি এখানে কন্টেস্ট করো, তুমি এখানে সে রাজনীতিতে অংশগ্রহণ করো, তুমি একটা বড় দলের সঙ্গে অংশগ্রহণ করে তুমি পার্লামেন্টে গিয়ে বসো, তোমার বক্তব্যটা তুমি ওখানেই শোনাও। এইভাবে করে আমরা বেশ 7টা ইস্যু এরিয়া, ল্যান্ড ডিসপিউট নিয়ে আমাদের কতগুলো রিকমেন্ডেশন ছিল। স্যার, এটা আমি একটু জানতে চাই, ল্যান্ড ডিসপিউট নিয়ে, মানে আমি কেন পাহাড়ে গিয়ে জমি কিনতে পারবো না, ওটা তো বাংলাদেশ। এই বিষয়টা নিয়ে আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চাওয়া হয়, আমি স্ট্রেট ওয়ে বলবো আমাদের যে 1997 সালে যে চুক্তিটা করা হয়েছে, এই চুক্তিটা পুরোপুরি অবৈধ। একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি এই চুক্তির মাধ্যমে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বুড়ো আঙ্গুল দেখানো হয়েছে। একটা বাংলাদেশের যে কোনো নাগরিক বাংলাদেশের যে কোনো জায়গাতে একটা চাকরি করতে পারে, একটা ব্যবসা করতে পারে, জমি কিনতে পারে, এই অধিকার তার নাগরিক অধিকার। এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এই তথাকথিত শান্তি চুক্তির মাধ্যমে। দিস ওয়াজ অ্যাবসলিউটলি একটা, আমি বলবো যে কি বলবো, একটা নতজানু একটা পলিসি, নতজানু একটা চুক্তি, এটার কোনো প্রয়োজন ছিল না। এবং এই জন্যই এই কথা বলতে আজকে আমার দ্বিধা নেই, কারণ অনেক সময় আমরা যে সমস্ত জিনিস, ওই যে আমরা কৌশলপত্র যখন তৈরি করি, অনেক কিছু আমাদের সিক্রেট রাখতে হয়, যাতে করে প্রতিপক্ষ এটা জেনে গিয়ে তারা যাতে কাউন্টার কোনো মেজার নিতে না পারে, এই উদ্যোগটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য। তখন আমাদের এটাই ছিল, যেহেতু রাজনৈতিক দলগুলো তখন শান্তি চুক্তির এগেইনস্টে তেমন কোনো আওয়াজ তোলেনি, কাজেই সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা হিসেবে বা একটা থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ হিসেবে আমরা তো শান্তি চুক্তির বিপক্ষে কথা বলতে পারি না, বিকজ সরকারই তো উদ্যোগগুলো নিয়েছে। কারণ আমাদের স্ট্র্যাটেজিটা ছিল স্লো ইমপ্লিমেন্টেশন। যখন 33টা লাইন মিনিস্ট্রির ভিতরে আমরা বলেছি যে সমস্ত লাইন মিনিস্ট্রিগুলো সরাসরি আমার সার্বভৌমত্বে প্রশ্ন তুলবে না, সেগুলো ধীরে ধীরে তাদের কাছে হস্তান্তর করা হোক। এর আগে
অপেক্ষাকৃত লেস হার্মফুল মিনিস্ট্রিগুলো, তাদের লাইন মিনিস্ট্রিগুলোর রিপ্রেজেন্টেশন তাদের রিজিওনাল কাউন্সিল এবং হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলে থাকুক। এটাও কিন্তু কোনো নেতিবাচক কোনো কৌশল না, এটা একটা পজিটিভ কৌশল এই জন্যই, কারণ আমরা ধরেই নিয়েছিলাম যখন তারা এই সমস্ত লাইন মিনিস্ট্রির মাধ্যমে তাদের স্বার্থগুলো যখন সিকিউর করা হবে, যেটা বললাম, তারা যখন আর্থসামাজিক এবং রাজনৈতিক মূলধারাতে তারা আস্তে আস্তে তাদের স্টেকটাকে তারা তৈরি করতে পারবে, তখন তাদের ভিতরে বিচ্ছিন্নতাবাদী মনোভাবটা আর থাকবে না। রাইট। তো এই জন্যই কিন্তু আমরা শুরু, আর আমাকে যদি পয়েন্ট ব্ল্যাঙ্কে বলতে বলা হয়, আমি বলবো এই চুক্তিটা অ্যাবসলিউটলি একটা, মানে আমার যদি আজকে ওই পরিমাণ লিগাল এক্সপিরিয়েন্স বা ওই রকম থাকতো, আমি আই উড হ্যাভ প্রবাবলি লঞ্চড রিট এগেইনস্ট দিস মানে আমার কাছে মনে হয় এটা অ্যাবসলিউটলি অযৌক্তিক একটা চুক্তি। এই চুক্তিটা থাকার কোনো মানে হয় না। এটা আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা সরাসরি একটা আক্রমণ। এটা একেবারেই অযৌক্তিক, আনএথিক্যাল, আনফেয়ার একটা চুক্তি, যার কারণে আজকে একজন বাঙালি, তো ঠিক আছে আপনি ঢাকায় বসে কথা বলছেন, আমাদের ওখানে যে সমস্ত বাঙালিরা হিল ট্র্যাক্স আছেন তারা সব জায়গাতে তারা সেকেন্ড ক্লাস সিটিজেনের মর্যাদা পাচ্ছে। তো আমরা একটা বাংলাদেশের সংবিধান তো এটাকে কোনোভাবে এটাকে সাপোর্ট করতে পারে না, সেটা সে আগের সংবিধান হোক বা নতুন যদি কোনো সংবিধান হয়, কোনোভাবেই একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশে এরকম দ্বৈত নীতি চলতে পারে না। একটা দেশের একটা অঞ্চল এক নিয়মে চলবে, রেস্ট অফ দি কান্ট্রি অন্য নিয়মে চলবে, বেসিং অন হোয়াট লজিক? কেন? হ্যাঁ, মানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল তত্ত্ব সেটার সাথে আসলে হয় না। স্যার, আমরা পাহাড় থেকে যদি একটু সমতলে আর একটু ফেরার চেষ্টা করি, আপনি পিএইচডি নিয়েছেন রোহিঙ্গা শরণার্থীদের ওপর। স্যার, রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়াটা কি আসলে একটা আওয়ামী লীগের আদৌ মানবিক ডিসিশন ছিল, যেটার জন্য কেউ কেউ বলেন যে নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল শেখ হাসিনার, নাকি এটা একটা পলিটিক্যাল ডিসিশন ছিল? এবং আমরা আসলে এই যে এতগুলো রোহিঙ্গাকে বাংলাদেশে জায়গা দিলাম, আমরা তো দেখছি এখন যে ওই অঞ্চলটায় আসলে শান্তি শৃঙ্খলায় কত রকম সমস্যা হচ্ছে, এবং এটা কি সমাধান আছে স্যার? এটা নিয়ে আসলে আমি বিস্তারিত কথা বলতে চাচ্ছি, ইট ইজ এ লং স্টোরি, বাট টু কাট দি লং স্টোরি শর্ট, রাইট, আমি যেটা বলবো, আমি বেসিক্যালি কিন্তু শান্তি এবং সংঘাত নিয়ে লেখাপড়া করেছি, এবং আমি সিরিয়ান রিফিউজিরা যখন জার্মানির মিউনিখে গিয়ে আশ্রয় নেয়, আমি ওখানে গিয়ে 2 মাস ওদের ক্যাম্পে ছিলাম, যে জার্মান সোসাইটিতে কিভাবে সিরিয়ান রিফিউজিদেরকে ইন্টিগ্রেট করা যায়, কিভাবে ওরা কাজ করছে, এটার উপর আমি গবেষণা করেছি। রোহিঙ্গাদেরকে আমি দেখেছি কিন্তু একটা ওই মাইগ্রেশন ওই পার্সপেক্টিভ থেকে, এবং একটা শান্তি এবং সংঘাতের স্টুডেন্ট হিসেবে, শান্তি বিশেষ করে পিস স্কলার হিসেবে, আমি পুরো জিনিসটাকে একটা হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেল থেকে অ্যাপ্রোচ করতে চাই। আমি এটার পলিটিক্যাল কিংবা সিকিউরিটি আসপেক্টের চাইতে হিউম্যানিটেরিয়ান আসপেক্টটা আমার কাছে অনেক বড়। আমি মনে করি হাসিনার বিরুদ্ধে আমরা 101টা অভিযোগ করতেই পারি, সে নোবেল পুরস্কার পাওয়ার জন্য এটা করেছে কি করেনি সেটা আমরা এই প্রশ্নটা তুলতেই পারি, কিন্তু যখন মিয়ানমারে তখন যে পরিমাণ অ্যানার্কি হচ্ছিল আরাকানে, রাখাইন স্টেট মিয়ানমার, যে গণহত্যা হচ্ছিল, গণহত্যার শিকার কিছু মানুষ যখন প্রাণ হয়ে ছুটে এসে আপনার বর্ডারের কাছে দাঁড়িয়ে আপনার কাছে আশ্রয় চায়, একজন মানুষ হিসেবে আপনি তাকে রিজেক্ট করতে পারেন না। আমি কি করবো? পাল্টা গুলি করা শুরু করবো যাতে আবার ওদিকে ভেগে যায়? সে তো একটা মানুষ, তাই না? মাইগ্রেন্ট যারা বা যারাই আমরা বলছি FDMN, ফোর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনাল, সেটা বলছি আমরা, তাদেরকে রিফিউজি বলছি না। এটা কারণ আছে, কারণ রিফিউজি বললে অনেকগুলো রিফিউজি রাইটের ব্যাপার চলে আসে, রিফিউজি কনভেনশন ফলো করার ব্যাপার চলে আসে, সো আমরা তাদেরকে রিফিউজি বলছি না। বাট দিন শেষে তো সত্য এটাই যে তারা আক্রমণের শিকার, তারা অপারেশনের শিকার, তারা গণহত্যার শিকার। এরকম কিছু মানুষ যখন আমার সীমান্তে এসে দাঁড়িয়ে থাকে, আমি আরেকটা মানে একটা মানব গোষ্ঠী হিসেবে আমি তাদেরকে কিভাবে রিজেক্ট করব? তাদেরকে আমার আশ্রয় দিতেই হবে। এখন এটাকে এক্সপ্লয়েট করে পরবর্তীতে হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার চেষ্টা করেছি কি করেনি সেটা নিয়ে আলাদা বিতর্ক, সেটা আপনার মতো আমিও এটা একটা মুখরোচক আলোচনা আমরা করতেই পারি। বাট ওই সময় তাদেরকে আশ্রয় না দেওয়াটাই খুব অমানবিকতা বলে আমি মনে করি। যেটা এটা এমন একটা জিনিস, এটাকে অ্যাভয়েড করার কোনো উপায় ছিল না। পরবর্তীতে যেটা হয়েছে যে আমি তো মনে করি যে আমরা যদি আরাকানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ 2 বছরের ইতিহাসটা যদি ফিরে তাকাই, আরাকানের সঙ্গে বাংলাদেশের সবসময় 2 বছর ধরে 2000 বছর ধরে একটা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ব্যাপারে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। পরবর্তীতে যখন মিয়ানমার রাষ্ট্রটা হলো ইউনিয়ন অফ মিয়ানমার, তখন থেকে মিয়ানমারের মিলিটারি জান্তা এবং বুদ্ধিস্টদের বিভিন্ন রকমের ন্যারেটিভের কারণে, বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে একটা দূরত্ব তৈরি হয়েছে আমাদের। কিন্তু দূরত্বটা কিন্তু মিয়ানমারের সঙ্গে হয়েছে, আরাকানের সঙ্গে না।
আরাকানে কিন্তু রোহিঙ্গা এবং রাখাইনরা 2000 বছর ধরে একসঙ্গে থাকে। এই যে বার্মিজ যারা পুরো মিয়ানমারকে কন্ট্রোল করছে বা লিড করছে, মেজরিটি যারা, তারা কিন্তু আরাকানে তারা বহিরাগত। তো আমি মনে করি যে আজকে যে আরাকানে যে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আরাকান এখন ইজ অ্যাবাউট টু গেইন দেয়ার ইন্ডিপেন্ডেন্স, তারা স্বায়ত্ত শাসনের দিকে এগোচ্ছে। আমি তো মনে করি যে এই মুহূর্তে রোহিঙ্গারা আমাদের এবং সেই ওল্ড আরাকানিজ কিংডমের ভিতরে, বেঙ্গল এবং আরাকানের ভিতরে আবার নতুন করে সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্রিজ হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, এই রোহিঙ্গা ইস্যুটাকে নিয়ে আমরা কিন্তু ওদেরকে এনগেজ করতে পারি, নতুন করে কথাবার্তা শুরু করতে পারি, এবং কিভাবে আমরা আমাদের সেই পুরনো ঐতিহাসিক সম্পর্কটাকে আবার জোরদার করে পুনরুত্থান করতে পারি সেটার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করে একটা সুন্দর সুযোগ তৈরি হয়েছে বলে আমি মনে করি। সো দিস ইজ সর্ট অফ ব্লেসিং ইন ডিসগাইজ। ইন্টারেস্টিং পার্সপেক্টিভ স্যার, এইভাবে কখনো ভাবিনি এবং ভাবতে দেখিনি মানুষজনকে। স্যার, আমি একটু সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন করতে চাই, যেখানে মিয়ানমারের বেশ কিছু ইন্টারেস্টের জায়গা আমরা শুনেছি, ওদের কিছু তৎপরতা আমরা দেখেছি। মানচিত্রে সেন্ট মার্টিনটাকে একটু অ্যাড করা যায় কিনা। আবার আওয়ামী লীগ সরকারের শেষের দিকে এসে দেখলাম যে সেন্ট মার্টিনের উপর যুক্তরাষ্ট্রের নজর আছে, ইউএসএ বা আমেরিকা এটা চায়। এবং আমি কদিন আগে আমার ওয়াইফ সহ ঘুরতেও গিয়েছিলাম সেন্ট মার্টিনে। সেখানকার যিনি ইজি বাইক চালান, তার সাথে কথা বলার সময় তিনিও বলছেন যে হ্যাঁ, এটার দিকে আমেরিকার নজর আছে। স্যার, সেন্ট মার্টিনের দিকে আসলে কার নজর আছে, কার লোভ? প্রথমত, সেন্ট মার্টিনসের উপরে মিয়ানমারের কোনো লোভ নেই। মিয়ানমার তাদের নিজেদের আভ্যন্তরীণ গৃহযুদ্ধ সামলাতে এত হিমশিম খাচ্ছে, সেটা সামরিক জান্তা সরকারই হোক কিংবা আরাকান আর্মি হোক, আরাকান আর্মি তাদের নিজেদের স্বাধীনতার জন্য যুদ্ধ করে যাচ্ছে। জান্তা সরকার চাচ্ছে দেশটাকে কিভাবে ইউনাইটেড রাখা যায়। ওদের ইন্টারনাল যে কনফ্লিক্ট নিয়ে ওরা এত বেশি ব্যস্ত যে ওদের এখন এর বাইরে গিয়ে এক্সটার্নালি মিয়ানমারকে কিভাবে অ্যানেক্স করা যায় এটা চিন্তা করার মানে কোনো ওই লাক্সারিটা নাই, ওই লাক্সারিটা তাদের নাই। এগুলো তৈরি করা হয় বিভিন্ন সময়, যারা করে তার পেছনে কতগুলো কারণ থাকে, আর অনেকে না বুঝেই কথা বলে থাকে। আর দ্বিতীয়ত আমেরিকার কথাটা যদি বলি, হ্যাঁ, এখন আমেরিকাতে একটা বৈশ্বিক লেভেলের একটা প্লেয়ার, বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাদের বিভিন্ন নৌঘাঁটি আছে, যার মাধ্যমে তারা রিজিওনাল একটা কন্ট্রোল, মিলিটারি কন্ট্রোল রাখার একটা চেষ্টা করে থাকে। এই অঞ্চলে তাদের ওকিনাওয়া আইল্যান্ডে, জাপানের ওকিনাওয়া আইল্যান্ডে তার একটা বিশাল নৌবহর আছে। তারপরে তাইওয়ানকেও তো তারা মোটামুটি নিজেদের ফোল্ডের মধ্যে নিয়ে রেখেছে। ওদিকে আবার যদি আমরা মিডল ইস্টের ওদিকে ধরি, কুয়েতে তাদের বিশাল একটা নৌঘাঁটি আছে। তো একটা বৈশ্বিক পর্যায়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বব্যাপী তার ইনফ্লুয়েন্সটাকে তৈরি করার জন্য সে একটা ফুটস্টেপ, একটা স্টেপিং স্টোন রাখতে চাইতেই পারে যে কোনো অঞ্চলে। সেদিক থেকে জিও স্ট্র্যাটেজিক্যালি যদি চিন্তা করি, আমাদের সেন্ট মার্টিনসের লোকেশনটা খুবই লোভনীয়। এখানে তার একটা ওরকম একটা ড্রিম থাকতেই পারে, কিন্তু তার ড্রিম থাকা আর সেই ড্রিমটার সঙ্গে আমার নিজেকে অ্যাসোসিয়েট করা, এই ব্যাপারটাতে একটু আমার, যেভাবে করে সবাই বলে থাকে যে অমুক সেন্ট মার্টিনস দিয়ে দিবে আমেরিকাকে, সেন্ট মার্টিনসটা তো কোনো তালুক না। আর বাংলাদেশের যিনি যখন রাষ্ট্রপ্রধান থাকেন তিনি তো কোনো জমিদার না যে আমার এই তালুকটা তোমাকে দিয়ে দিলাম। এটা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার একটা প্রতিফলনের ব্যাপার থাকতে হবে। তো যদি সেন্ট মার্টিনসকে ঘিরে আমেরিকার কোনো ড্রিম থাকে, সেটা থাকতেই পারে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, থাকতেই পারে। তো এই ড্রিমটা যদি তার থাকে, ড্রিমটা সে কোন পর্যায়ে পর্যন্ত পার্সু করে নিয়ে যেতে চায় এবং সেখানে আমার লাভটা কি, সেটা আমাকে বিবেচনায় নিয়ে তারপরে জনগণ আছে, জনগণ ডিসাইড করবে যে কি ধরনের কোঅপারেশনে আমরা যেতে পারি সেন্ট মার্টিনসকে ঘিরে। এটা এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে সেন্ট মার্টিনসকে নিয়ে যে একটা হাইপ ছিল, যে এটা একটা বিশাল, এখন যদি আমরা ধরে নেই আরাকান যদি স্বাধীন হয়েই যায়, ইউএস এর তো একটা বার্মা অ্যাক্ট আছে না, তাদের ওখানে বিরাট একটা স্টেক আছে। সে তো কখনোই চাবে না যে ওই অঞ্চলটা চায়নার ফোল্ডের মধ্যে চলে যাক বা ইন্ডিয়ার ফোল্ডের মধ্যে চলে যাক, সে তাকে নিজের গ্রিপের মধ্যে রাখতে চাবে। এই যে আরাকানকে ঘিরে যত রকমের যুদ্ধ বিগ্রহ যা কিছু হচ্ছে, এটা ধরে নেওয়া খুবই বোকামি হবে যেখানে ইউএস এর কোনো স্টেক নাই। তার অবশ্যই স্টেক আছে, এই জন্যই সে বার্মা একটাকে তৈরি করেছে। সেটা যদি চিন্তা করি, তাহলে যদি আজকে আরাকান স্বাধীন হয়ে যায়, তাহলে আমি বলবো, আমি একটা, যেমন আরাকানের সিত্তোই যেটা আছে, ওখানে অলরেডি শোনা যাচ্ছে চায়না ওখানে একটা ডিপ সি পোর্ট করবে, একটা স্পেশালাইজড ইকোনমিক জোন করবে, আর অনেক রকমের পরিকল্পনা। ইন্ডিয়ারও ওখানে আন্দামানে ওদের নেভাল প্রেজেন্স আছে। সেই ক্ষেত্রে এই এলাকাতে যদি ইউএস কিছু করতেই চায়, সেই ক্ষেত্রে এতদিন শুধুমাত্র সেন্ট মার্টিনস প্রবাবলি ওয়াজ অনলি অপশন, বাট এখন তার একটা বিকল্প অপশন তো দাঁড়িয়েই গেছে। সেটা এখন ওই যে সিত্তোই বেসড বা ওখানে যে সমস্ত আইল্যান্ডগুলো আছে ওই বেসড, ওখানেও তো কোনো কিছু একটা করার চিন্তা সে করতেই পারে। কাজেই
এই ব্যাপারগুলোকে একেবারে প্লেন অ্যান্ড সিম্পল ভাবে দেখাটা ঠিক না। আর যেটা বললাম, এটা কোনো জমিদারের তালুক না যে তালুক দিয়ে দিলাম তাকে, চাইলে দিয়ে দিলাম। এখানে অনেক জিওপলিটিক্যাল ইকুয়েশনের ব্যাপার স্যাপার আছে। এই সমস্ত জিনিসগুলো হয় কি, খুব আমাদের পাবলিক তো খুব ইজিলি একটা যে কোনো একটা হাইপ তুলে দিলেই সবাই হামলে পড়ে আর কি এটার পিছনে, নানা রকম স্টোরি তৈরি করা শুরু করে। যারা স্টোরিগুলোকে তৈরি করে তারা এটা খুব এনজয় করে যে পাবলিক খুব রিয়াক্ট করছে। সো এই বিষয়গুলো নিয়ে আসলে এত চিন্তিত হওয়ার কিছু নেই। গ্রেট স্যার, একটা জিনিস নিয়ে কি আমাদের চিন্তা করার প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? সেন্ট মার্টিনে গলাচিপা বলে একটা জায়গা আছে যেখানে একটু সরু হয়ে যায় দ্বীপটা। বাংলাদেশের আমাদের মূল ভূখণ্ডের সাথে আমি যদি চিটাগংয়ের কানেকশনের জায়গাটা চিন্তা করি, ফেনী একটা ছোট্ট জায়গা যেটার খুব কাছাকাছি ভারত, এবং ভারতের মিডিয়া এইভাবে বলার চেষ্টা করে যে যদি ফেনীটা দখল করে নিতে পারি তাহলে চিটাগংকে আলাদা করে দেওয়া সম্ভব। কিছু মিডিয়া, সব মিডিয়া না, বাট কনসেপচুয়ালি দে আর রাইট। আমাদের এই পাশে ক্যান্টনমেন্ট কুমিল্লায়, ও পাশে ক্যান্টনমেন্ট চিটাগংয়ে, মাঝখানে কিন্তু একটা জায়গা আছে যেখানে আর্মিদের, বাংলাদেশ আর্মির অথবা আমি যদি বলি যে এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যাই টিমগুলো আমাদের কাজ করে, তাদের খুব একটা আমি জানি না যদি ভারত এই ধরনের চিন্তা করেও কখনো, তাহলে কি আমাদের পক্ষে আসলে আমরা কি রাইট স্ট্র্যাটেজি নিয়েছি? মিলিটারি স্ট্র্যাটেজির ব্যাপারে সবকিছু তো ওইভাবে করে বলা যায় না, বাট একটা জিনিস হচ্ছে কি দেখেন, কোনো এলাকার সিকিউরিটি এনশিওর করার জন্য সেখানে যে একটা ক্যান্টনমেন্ট থাকতেই হবে, ক্যান্টনমেন্ট থাকতেও অনেকগুলো আনুষঙ্গিক ফ্যাসিলিটি দরকার হয়। ইট রিকোয়ার্স এ লার্জ এরিয়া, রাইট, ট্রেনিং এবং বিভিন্ন কারণে সেরকম একটা স্পেস থাকতে হয়। তো আমরা এটা খুব জটিল হয়ে যায়, মানে আমরা যখন অপারেশনের কথা চিন্তা করি আমরা এরিয়া অফ ইন্টারেস্ট, এরিয়া অফ ইনফ্লুয়েন্স, এরিয়া অফ অপারেশন বিভিন্ন রকম শব্দ ইউজ করে থাকি। তো এরিয়া অফ অপারেশন যেখানে আপনি সরাসরি অপারেশনটা করছেন, এরিয়া অফ ইন্টারেস্ট মানে ওর সংলগ্ন যে সমস্ত এলাকাতে আপনার একটা স্টেক আছে, চিন্তা ভাবনা রাখতে হবে। এরিয়া অফ ইনফ্লুয়েন্সের একটা আলাদা ডেফিনেশন আছে। ওই সমস্ত জটিল আলোচনা না গিয়ে খুব সহজ করে বলি, এই যে একটা নতুন হাইপ উঠেছে এই চিকেন নেক, এই উত্তরে চিকেন নেকের কথা বলে আর এদিকে বলে যে এটাকে কি নেক বলে আমি জানি না, যে ফেনীর এদিকে ফেনী। তো এটা আসলে দি থিংস আর নট দ্যাট সিম্পল, যেটা একটা কেচি দিয়ে আমি কুচ করে কেটে ফেললাম বাস আলাদা হয়ে গেল, ব্যাপারটা সেরকম না। একটা জায়গাতে অপারেশন করে আপনি আসলেন, সেটা যে কোনো দেশই হোক না কেন, ওটা ইউ হ্যাভ টু সাস্টেইন দেয়ার, মানে একটা সাস্টেইনেবিলিটি বলে ব্যাপার আছে যে আপনার বিজয়টাকে ধরে রাখবেন কিভাবে। আপনি একটা ছোট্ট বা বড় এলিমেন্ট পাঠালেন একটা জায়গাকে দখল করার জন্য, দেন ইউ আর অলসো বিং স্যান্ডউইচড ফ্রম আমার যে হোস্ট কান্ট্রি, তার দুপাশে তো আমাদের ফোর্সগুলো আছে, তাদের ওখানে সাপ্লাই লাইন কিভাবে তারা মেনটেন করবে, তাদের ওখানে যে লোকগুলো আসলো তারা এখানে কিভাবে থাকবে, মানে এগুলো অনেকগুলো প্রশ্ন। থিংস আর নট দ্যাট সিম্পল যে আসলো দখল করে নিল, দখল করে নিলে সে থাকবে কি করে ওখানে, এক নম্বর। দু নম্বর হচ্ছে ওখানে যেটা বলা হয় ইন্ডিয়ার খুব কাছাকাছি বেলোনিয়ার অংশটাকে বলা হয়, যেটা তো আমাদের খুব কাছাকাছি চলে আসছে। বেলোনিয়া যদি আমাদের এখানে ফিঙ্গারের মতো ভিতরে ঢুকে থাকে, ওই ফিঙ্গারের দুপাশে কারা, বাংলাদেশ। তো এখন যদি আমি বলি যে ও আমার ভিতরে ঢুকে গেছে, আমি বলতো আমার পকেটের মধ্যে ঢুকে গেছে। তো এইগুলো আসলে এত প্লেন অ্যান্ড সিম্পল ক্যালকুলেশন করাটা ঠিক না। এগুলো নিয়ে প্রচুর আছে, এবং এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে আদৌ যদি কোনো ধরনের কিছু হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে রেসপন্ড করবে, এগুলোর স্ট্র্যাটেজিক প্ল্যান আমাদের করা আছে। এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই। এগুলো আসলে বিভিন্ন সময় এটা আপনারা লক্ষ্য করে দেখবেন, জাস্ট 5 আগস্টের পর থেকে এই জিনিসগুলো কিন্তু বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াগুলো বিভিন্ন জায়গা থেকে এই জিনিসগুলোকে তোলা হয়, একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি করা। দেখো হাসিনা না থাকাতে তোমরা কত রকমের ঝুঁকির মধ্যে পড়ে গেছো, এরকম একটা মেক বিলিভ কিছু স্টোরিজ, কিছু ফিয়ার ফ্যাক্টর তৈরি করা হয়। থিংস আর নট দ্যাট সিম্পল। আর কথা হচ্ছে একটা দেশ আরেকটা দেশের মধ্যে ঢুকে গিয়ে একটা ল্যান্ড ক্যাপচার করে দেবে কেন, তার একটা রিজন থাকতে হবে। তো যে কোনো একটা স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করার সময় আমরা যেটা চিন্তা করে থাকি বা ইন্টারন্যাশনাল রিলেশনস পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমার এই অ্যাকশনটা থ্রু এই অ্যাকশনটার মাধ্যমে আমি আমার কি ইন্টারেস্টকে সিকিউর করতে যাচ্ছি। আমাদের বিভিন্ন রকমের ইন্টারেস্ট থাকে বিভিন্ন দেশের মধ্যে, যে কিছু আমি আছে যেমন সার্ভাইভাল ইন্টারেস্ট থাকে, ভাইটাল ইন্টারেস্ট, বিভিন্ন রকমের ইন্টারেস্ট থাকে। সো কি ইন্টারেস্টটা সুরক্ষিত হবে ভারতের বা অন্য যে কোনো দেশের, আমার বাংলাদেশের এই জায়গাটুকু কুচ করে কেটে দিয়ে, হাউ ডাজ হি গেট, মানে সে থেকে কি প্রাপ্তি তার, বরঞ্চ এখানে তার ঝুঁকিটা অনেক বেশি। আমি যদি কস্ট বেনিফিট অ্যানালিসিস করি যে কি বেনিফিটটা সে পাবে যার জন্য সে এত বড় একটা কস্ট দিতে এগিয়ে আসবে। একটা মিলিটারি এক্সপেডিশন তো ইটস এ ভেরি কস্টলি অ্যাফেয়ার, তাই না? কস্টলি ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ হিউম্যান লাইফ। যে ওর যদি এখানে ওরা যদি কখনো কিছু করতেই আসে, ধরা যাক আমার অনেক সৈন্য ক্ষয় হলো, ওরও তো 10, 50, 20, 1000
জনবল ক্ষয় হবে, তো কিছু লোক মারা যাবে। তো যেই সৈনিকটা এখানে সে মারা যাচ্ছে, সেই সৈনিকের ফ্যামিলির কি মোটিভেশন যে বাংলাদেশে ওখানে গিয়ে আমার ছেলেকে কেন ফাজলামি করতে পাঠাইছে, আমার ছেলেটা ওখানে খামাকা জীবনটা দিয়ে আসলো। মানে দিস থিংস আর নট দ্যাট ইজি না, এগুলো মানে যেরকম ভিডিও গেমের মতো না যে আমি গুলি করলাম এটা নিলাম, ব্যাপারটা ওরকম না। রাইট স্যার, আমি একটু বাংলাদেশ আর্মির প্রশংসা করতে চাই এভাবে যে আমরা দেখেছি সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছিলেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান বললেন যে না, আমাদের সম্পর্ক লেনদেনের সম্পর্ক, এবং সীমান্ত হত্যাও কিন্তু সিগনিফিকেন্টলি কমে যেতে আমরা দেখলাম এই রিসেন্ট টাইমের মধ্যে। মানে অসাধারণ আর্মির স্ট্যান্সটা আমাদের সাধারণ মানুষের কাছে এখন কিন্তু, ইনফ্যাক্ট আর্মি, বিজিবি ওনাদের প্রত্যেকের কথাই বলতে হয়। এবং জুলাই আন্দোলনের সময় থেকেই ওনাদের সাবেক সদস্যদেরও যেই স্ট্যান্সটা ওনারা নিয়েছেন খুবই চমৎকার। আমার একটা প্রশ্ন এই জায়গাটায় হচ্ছে এরকম যে আমরা জীবদ্দশায়, মানে আমার যতটুকু বয়স হচ্ছে বা যাদের সাথে কথা বলেছি, আর্মি অফিসারদেরকে বা আর্মির এক্স আর্মি তাদেরকে কিন্তু দেশে তো অনেক ঘটনা ঘটে, ওনারা কখনো সামনে এসে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এরকম দেখিনি। এই জুলাই আন্দোলনে কি এমন মোটিভেশন ওনারা পেলেন বা কোন দায়বদ্ধতা থেকে ওনারা মনে করলেন যে না, ইতিহাসে এই প্রথম আমাদের ডিওএইচএস এর ভেতরে মিছিল করতে হবে? এটা একটা অসম্ভব জিনিস মনে হচ্ছে যে ওনারা সম্ভব করলেন। এটাকে আমি যেভাবে দেখব সেটা হচ্ছে যে 16 বছর একটা দীর্ঘ সময় মানুষের ভিতরের মনের ভিতরে পুঞ্জীভূত দুঃখ, হতাশা, কষ্ট, ঘৃণা, এগুলোকে নার্চার, ইট ওয়াজ দেয়ার ওয়াজ টু মাচ, এটা টু মাচ টু বিয়ার। এটা কিন্তু আউটবাস্ট করাটা একটা সময় হয়ে গিয়েছিল, একটা আমি বলবো একটা ঘুমন্ত আগ্নেয়গিরির মতো। যে এই যে বঞ্চনা আর্মির ভেতরে যেটা হয়েছে বিভিন্ন সময়, গত রেজিমের সময় যেটা হয়েছে, যারা ওই রেজিমের সমর্থক ছিল না, অ্যাক্টিভ সমর্থক ছিল না, তাদের বিভিন্ন সময় বঞ্চিত করা হয়েছে, অনেকে গুম করা হয়েছে, বিভিন্ন কারণে একটা পুঞ্জীভূত ক্ষোভ তো ছিলই। এই পুঞ্জীভূত ক্ষোভটা বেরিয়ে আসার জন্য একটা মুখ দরকার ছিল, জ্বালামুখের দরকার ছিল, যেটা প্রোভাইড করেছে জেনারেশন জি, যেটাকে জেন জি বলে থাকি আমরা। জেন জির একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যারা আজকে রিটায়ার্ড আপনার সামনে বসে কথা বলছি, আমাদের সন্তানরাই কিন্তু এখন সেনাবাহিনীর ক্যাপ্টেন কিংবা মেজর পদে আছে। তো এখন তো এটা শুধু আমার একার ব্যাপার না, আমি আমার সন্তানের ভবিষ্যৎটাকেও দেখতে পাচ্ছি। আমার যে সন্তান ক্যাপ্টেন বা মেজর আজকে সেনাবাহিনীতে চাকরি করছে, সে যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, তার ইউনিভার্সিটি তার ফ্রেন্ডরাই তো রাস্তা নেমে আসছে আজকে হাসিনা বিরোধী আন্দোলনে। আমি তো আমার সন্তানকে ধরে রাখতে পারিনি। আমার সন্তান যখন দেখছে তার স্কুলের বা তার ইউনিভার্সিটির ফ্রেন্ডকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, আমি তাকে বাসায় ধরে রাখতে পারিনি, সেও ছুটে গেছে ওখানে। সো এইভাবে করে কিন্তু যে পুরো দেশ, আর্মি যেটার বাইরে না, পুরো দেশ জুড়ে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী একটা প্রচন্ড রকমের একটা কি বলা যায় পুঞ্জীভূত ক্ষোভের আউটবার্স্ট ঘটেছে হলো এই জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে। ওইখানে গিয়ে তখন মনে হয়েছে আমাদের মতো যারা ওল্ড টাইমার্স যারা, আমাদেরও মনে হয়েছে আমাদের সন্তানরা রাজপথে গিয়ে জীবন দিচ্ছে, আমরা বাসায় বসে থাকি কেন? মানে দিস ইজ সর্ট অফ মানে অব্লিগেশন না? আমার সন্তানরা, আমাদের সন্তানের ফ্রেন্ডরা, আমি নাম বলতে চাচ্ছি না, এগুলো বললে অনেক সমস্যা হয়ে যায়। আমি অনেক কমান্ডারদেরকে জানি, জুলাই বিপ্লবের সময় অনেকের সঙ্গে আমার যোগাযোগ হতো যে তার সন্তান হয়তো এখানে কোনো ইউনিভার্সিটিতে পড়ে, তার হয়তো চাকরির জায়গাটা হতো অন্য কোথাও, সেই সমস্ত ঝামেলা থেকে এড়ানোর জন্য তার সন্তানকে নিয়ে এসে চাচ্ছে বাবা তুমি এখানে চলে আসো, স্কুল তোমার কলেজে যাওয়ার দরকার নেই বা ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নেই। সন্তান শুনছে না, মানে সে কিন্তু হি ইজ ডিফাইং, তার বাবা তো তাকে সেফগার্ড দিতে চাবে, মাও চাবে তাকে আগলে রাখতে, সে কিন্তু এটাকে ডিফাই করছে। একটা পর্যায়ে মা দেখছে আমার সন্তানই যখন রাস্তায় নেমে যাচ্ছে, আমি ঘরে বসে থাকি কিভাবে? মারাও তখন বিভিন্ন রকম পানি নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে তারা কিন্তু রাস্তায় গিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। সো ইটস এ, যে জিনিসটা অনেকেই আপনারা হয়তো বুঝতে পারে না, আর্মি ইজ নট এ ডিফারেন্ট স্পিসিস, আমরা তো কোনো অন্য কোনো প্রজাতি না। আমাদের সন্তানরাই তো এই বাংলাদেশের রাজপথে অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে আমাদের ছেলেপেলেরাও ছিল ওখানে, আমাদের সন্তান, মানে যারা আমাদেরকে বাবা বা চাচা আঙ্কেল বলে ডাকে। তো এরকম একটা জায়গাতে গিয়ে নিজেকে আইসোলেট করে রাখা কি আদৌ সম্ভব? আমরা তো হিউম্যান বিং না? আমাদের ভিতর তো ওই অনুভূতিগুলো, ওই ইমোশনগুলো তো আমাদের ভিতরেও কাজ করে। যেটা বলছিলাম যে আর্মি তো একটা ডিফারেন্ট স্পিসিস না, মানে এটা যে কোনোভাবেই হোক আমাদের দীর্ঘদিন ধরে এমন একটা তৈরি করা হয়েছে আর্মি বোধহয় অন্য কোন একটা প্রজাতি, বাট এটা তো না। আমরাও রক্ত মাংসের মানুষ, আমাদের ছেলেপেলেরাই, আমাদের ভাই, ছোট ভাই, এরাই তো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে জব করছে, লেখাপড়া করছে, তাদের উপর যখন আঘাত আসে সে আঘাতটা তো আমাদের গায়ে আসে। না, অ্যাবসলিউটলি স্যার। তবে আর্মির ওই সময়ের
ভূমিকা এত সাহস জুগিয়েছে সাধারণ মানুষকে। যখন সাবেক সেনাপ্রধান তিনি বলছেন যে আমি ট্যাঙ্কের সামনে দাঁড়াবো, যখন রাওয়া ক্লাবে এক্স আর্মি অফিসাররা দাঁড়িয়ে বলছেন যে কি হচ্ছে, এবং যেদিন আসলে মিছিল হলো ডিওএইচএসে, এইটা সারা বাংলাদেশকে আসলে মানে অন্যরকম একটা আলোড়ন দিয়েছে, সাহস দিয়েছে। ডেফিনেটলি অসাধারণ। স্যার, আপনি বঞ্চনার কথা বলছিলেন। দীর্ঘ 16 বছর বিভিন্ন ঘটনায় আর্মির ভেতরে অনেকে বঞ্চিত হয়েছেন। আমরা বাংলাদেশ সরকারের সচিব যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের রেট্রোস্পেক্টিভ বেনিফিট দেওয়ার একটা ইনিশিয়েটিভ দেখলাম কিছুদিন আগে। বাংলাদেশ আর্মিতে যারা এরকম বঞ্চনার শিকার হয়েছেন, চাকরি হারিয়েছেন বা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, তাদের জন্য কি কিছু করার রেকমেন্ডেশন থাকা উচিত বলে মনে করেন কিনা? এখানে দুটো ব্যাপার আছে। প্রথমত হচ্ছে যে অ্যাকচুয়ালি যারা বঞ্চিত হয়েছেন, প্রথমে এটা প্রমাণ করার ব্যাপার আছে। কারণ এখানে যেটা হয়, এই কথাটা বলতে আমার দ্বিধা নেই যে এখানে অনেকেই আছেন যারা জেনুইন গ্রাউন্ডে সে কোনো একটা সিরিয়াস অফেন্স করেছিল যার ফলে তার চাকরি গেছে। ওকে, সে এখন এই ফ্লোর সঙ্গে মিশে গিয়ে সেও দাবি করার চেষ্টা করছে যে আমি পলিটিক্যাল ভিকটিম। এখানে একটা সর্টিং এর ব্যাপার কিন্তু চলে আসে। যে জেনুইন গ্রাউন্ডে কোনো অফেন্স করে বাড়ি চলে গেছে তার তো চাকরি ফিরে পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, বিকজ হি ডিজার্ভস এ পানিশমেন্ট, রাইট? অন দি আদার হ্যান্ড, জেনুইন গ্রাউন্ডে মানে যে কোনো ধরনের কারণ ছাড়াই শুধুমাত্র তৎকালীন ফ্যাসিবাদী সরকারের রোষানলে পরে যারা চাকরি হারিয়েছেন তাদের একটা কম্পেনসেশনের ব্যাপার কিন্তু এখানে চলে আসে। এবং এটা নিয়ে অলরেডি আমি যতদূর জানি, আপনারাও দেখেছেন, আমাদের রিটায়ার্ড সেনা কর্মকর্তাদের একটা অংশ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এই দাবি দাওয়াগুলো ওখানে পেশ করা হয়েছে। আমি নিশ্চিত এটা নিয়ে কোনো একটা কিছু হবে, আমি খুব আশাবাদী। কারণ সব জায়গাতেই যখন ফ্যাসিবাদের ভিকটিমদেরকে কি বলা যায় কম্পেনসেট করার একটা চেষ্টা চলছে, সেখানে যেটা বলছি, আমরা তো আলাদা কোনো প্রজাতি না, সেই একই ডিজায়ার তো আমাদের মধ্যেও থাকতে পারে যে যার প্রতি পলিটিক্যালি অবিচার করা হয়েছে সে সুবিচারটা ফিরে পাক, তাকে যে কোনো ফর্মেই হোক তাকে কম্পেনসেট করা হোক। সেটা তো অবশ্যই একটা যৌক্তিক চাওয়া, এবং আমার বিশ্বাস এটা নিয়ে কিছু একটা হবে ইনশাআল্লাহ। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে কথা বলার জন্য। আমরা আরো অনেক কিছু হয়তো জানতে চাইতাম, বাট মনে হয়েছে যে না, আমরা আজকে একটু পাহাড় এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোতে একটু বেশি জোর দেই, যেহেতু এই জায়গাটায় আপনার অসাধারণ এক্সপার্টিজ আছে। স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।